গুড মর্নিং। সবাই ভালো আছিস? কিউট কিউট বাচ্চাগুলা, সবার মন মেজাজ শরীর সুস্থ স্বাভাবিক? চল আজকে লেকচার স্টার্ট করব। গুড মর্নিং রুবি। আমি খুব ভালো আছি রুবি, তুই কেমন আছিস বল? ওকে, সবাই ভালো আছিস আশা করি। যদি ভালো নাও থাকিস, আমি এতটুকু বলতেছি, হ্যাঁ, সত্যি সত্যি বলতেছি, সিরিয়াসলি বলতেছি, যে ওপ্যাম আজকে এমন ইন্টারেস্টিং উপায়ে পড়াশোনা করবি না, তোরা বলবি স্যার সত্যি সত্যি ওপ্যাম এত ইজি, একটার সাথে একটা এমন করে আমি কানেক্টেড করে পড়াবো। ওকে, তোরা নিজেরাই নিজেরাই নতুন সার্কিট তৈরি করা শিখবি, তোরা নিজেরাই নিজেরাই কি করবি, যে একটার ভুল সংশোধন করে আর একটা নতুন কারেক্ট সার্কিট তৈরি করবি। আমি এতটুকু বললাম যে ওপ্যাম জাস্ট তোদের আমি রাস্তায় ওঠায় দেবো, তারপর একটা লাথি মারবো, তোরা একাই একাই দৌড়াইতে থাকবি। হ্যাঁ, এত সুন্দর করে পড়াবো। ওকে, লাথিটা হচ্ছে আমার ভালোবাসার কথা বলতেছি। ওকে, তোদের ভালোবাসা দিয়ে কি করবো হচ্ছে প্রোগ্রেস করতে সাহায্য করবো, এতটুকু বললাম। ওকে, তো আমাদের ওপ্যামের আজকে লেকচার নাম্বার 2 আর ইলেকট্রনিক্স এর লেকচার নাম্বার কত হচ্ছে 9। ওকে, তো আমাদের লেকচার নাম্বার 9 এ তোদের সবাইকে ওয়েলকাম। চল এই লেকচার নাম্বার 9 অর্থাৎ ওপ্যামের লেকচার নাম্বার 2 আমরা পড়তেছি, পড়ি। খুব ইন্টারেস্টিং উপায়ে পড়াশোনা করবো। লাস্ট লেকচার বুঝছিস সবাই, ওপ্যামের ইন্ট্রোডাকশন ছিল। ওপ্যাম কি কাজে, এইখানে আবার বারবার বলতেছি একটা কথা, ওপ্যাম যে পড়াশোনা করতেছি, ওপ্যাম কিন্তু ব্ল্যাক বক্স অ্যাপ্রোচে পড়াশোনা করতেছি। ওপ্যামের ভিতরে কি আছে আমরা এটা নিয়ে বদার না এখানে। ওপ্যাম কেমন করে তৈরি হয়েছে এটা নিয়ে বদার না। ওপ্যাম কি কাজ করতেছে, ওপ্যামকে ইউজ করে আমরা কি কি করতে পাইতেছি, ওপ্যামের সঙ্গে বিভিন্ন রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স লাগেয়া ওটা দ্বারা কি কি কাজ করা পসিবল, ওইটা আমরা এখানে পড়াশোনা করতেছি। ওকে, এটাকেই ব্ল্যাক বক্স অ্যাপ্রোচ বলছি তো, মানে ভিতরে ওপ্যাম কি দিয়ে তৈরি হয়েছে ওগুলো স্যার, ওগুলো আমরা পরবর্তীতে পড়বো। অ্যাকচুয়ালি ওপ্যাম তৈরি হয় কি দিয়া, ট্রানজিস্টর দিয়া, ডায়োড দিয়া। যখন আমরা ট্রানজিস্টর ডায়োড এগুলো পড়াশোনা করব তখন বুঝবো যে কি হচ্ছে ওপ্যাম কি দিয়ে তৈরি হয়েছে, ওপ্যামের সার্কিট কি জিনিস। ওকে, ওটার ভিতরের জিনিস আমরা ওগুলো নিয়ে এখন বদান না। এখন আমাদের কাছে ওপ্যাম দেওয়া আছে, ওপ্যামের আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স আমরা জানি। আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স কেমন ছিল আমি বলছিলাম, যে ওপ্যামের ভিতরে ওপ্যামের যে গেইন কি হবে, কি হবে তোমার তো মনে আছে, ইনপুট ইম্পিডেন্স অনেক হাই হবে, আর হচ্ছে আউটপুট ইম্পিডেন্স কত হবে, অনেক লো হবে। এটা পড়াইছিলাম। এবং ওইখানে দেখছিলাম যে ভার্চুয়াল গ্রাউন্ডের কনসেপ্ট, তারপর ওপামের ভিতর দিয়ে কোনো কারেন্ট যায় না। এগুলো হচ্ছে আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স, তোরা পড়াশোনা করছিস। ওগুলোকে ইউজ করে আমরা কি কি সার্কিট তৈরি করতে পারি, কি কি আমরা কাজ করতে পারি, এগুলো আমরা পড়াশোনা করব। নাকি ওপেমের ভিতরটা কি দিয়ে তৈরি হয়েছে ওগুলো এখানে পড়াশোনা করব না। ওকে, ওগুলো যখন ট্রানজিস্টর ট্রানজিস্টর পড়বো তখন আমরা দেখে নেব। তো চল আমরা ওপামের সুন্দর অ্যাপ্লিকেশনস গুলো দেখবো। তো অ্যাপ্লিকেশনস দেখার আগে আমি বলছিলাম যে কনফিগারেশন অফ ওপ্যাম, ওপ্যামকে তিনটে কনফিগারেশন পড়ছি, একটা কি হচ্ছে ইনভার্টিং, একটা নন ইনভার্টিং, আর একটা কি হচ্ছে ডিফারেন্সিয়াল। তার মধ্যে ইনভার্টিং আর নন ইনভার্টিং এর আগের দিন পড়ছি, আজকে কি পড়বো ডিফারেন্সিয়াল। তোদের বারবার বলতেছি এই যে তিনটে পড়াইলাম না, তিনটে সার্কিট গুলো মনে কর। ইনভার্টিং এর ক্ষেত্রে কি ছিল দেখতো, ওইখানে ইনপুটটা আমরা কোথায় দিছিলাম, ইনভার্টিং টার্মিনালে দিছিলাম, অর্থাৎ 2 তে দিছিলাম না, মাইনাসে। তার জন্য অ্যানসারটা কত আসছিল মনে করে দেখতো তোরা, V0/Vi ভোল্টেজ গেইন ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস RF/R, এটা হচ্ছে না। তো এটা কি হচ্ছিল সবসময় মাথায় রেখে, যদি ইনপুটটা তোরা কোথায় দেশ হচ্ছে ইনভার্টিং টার্মিনালে দেশ, ইনভার্টিং টার্মিনাল অর্থাৎ নেগেটিভ টার্মিনালে, তাহলে ইনপুট মানে এটাই ছিল। তো এইটার অ্যানসার গুলো মনে রাখা খুব কাজের জিনিস। ওপ্যাম এটা না, যদি ওপ্যাম দেখতে এটা হইলো না, বাট ঠিক আছে ওপ্যাম। চলো ওপ্যাম বানায় দেই, মাইনাস প্লাস। তাহলে এইখানে কি দিছিলি তোরা হচ্ছে ইনপুট দিছিলি। ওকে, মনে আছে? তাহলে ইনপুট আমি রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স দেখাচ্ছি না। হ্যাঁ, তাহলে ইনপুট দিতেছিলি, তাহলে ইনভার্টিং এ ইনপুট দিতেছিস, এগুলা আছে আরএফ টারএফ এগুলা সবকিছু দিছিস, এগুলা আছে, এগুলা গ্রাউন্ডেড করে দিছিস আছে। তো এটার অ্যানসার অর্থাৎ ভোল্টেজ গেইন কত আসলো, ভোল্টেজ গেইন আসলো হচ্ছে V0/VA ইকুয়াল টু মাইনাস RF/R। আর এটাই যদি কি হচ্ছে নন ইনভার্টিং এ করতিস, নন ইনভার্টিং মানে কি, এই যে ইনপুট ভোল্টেজটা কোথায় দিলি, প্লাসে দিলি, অর্থাৎ পিন নাম্বার 3 তে দিলি। ওকে, এইখানে দিলি, তখন এটার কত ছিল মনে করে দেখ, যে এটার গেইন V0/Vi ইকুয়াল টু কত হচ্ছে 1 প্লাস RF/, কত হচ্ছিল আর, যেহেতু এটা প্লাস সাইন আসলো গেইনটা, তার জন্য এটাকে কি বলছিলাম ভাবছে নন ইনভার্টিং, আর যেহেতু এটা মাইনাস আসছিল তার জন্য ইনভার্টিং। তো এখন থেকে ওপ্যামের যখনই যে কোনো প্রবলেম করবি, যে কোনো সার্কিট ড্র করবি, তোরা জানবি যদি আমরা কি করি হচ্ছে মাইনাসে দেই, শোন, মাইনাসে দেই অ্যান্সার কত আসবে, এটা মাইনাস RF/R। আর যদি প্লাসে দেই ইনপুটটা, তাহলে কত আসবে 1 প্লাস RF/R।
ওকে, এতটুকু হচ্ছে। চল আজকে আমরা কনফিগারেশন নাম্বার 3 দ্যাট ইজ ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার পড়বো। ডিফারেনশিয়াল অপ অ্যাম্প মাথায় রাখিস, অপ অ্যাম্প যেহেতু কি করতেছে, অ্যাম্পলিফাই করতেছে, ভোল্টেজ গেইন করতেছে, তার জন্য ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ারও বলি। এবার 3 নাম্বার লাগ ডিফারেনশিয়াল অপ অ্যাম্প। তো লেকচার নাম্বার 9 সেটা হচ্ছে ডিফারেনশিয়াল অপ অ্যাম্প। খুব সুন্দর জিনিস না, এটা নাম শুনেই বুঝতে পারছিস যে কি করবে, আমরা ইনপুটে দুইটা ভোল্টেজ দেব এবং দুইটা ভোল্টেজের কি করবে, ও ডিফারেন্স নিবে, সেই ডিফারেন্সটাকে অ্যাম্পলিফাই করবে। ধরে একটায় কত দিলাম হচ্ছে 15 আর একটা দিলাম 10, ওদের ডিফারেন্স কত নিল 5, 5 কে অ্যাম্পলিফাই করতেছে। ওকে, যদি 4 টাইমস অ্যাম্পলিফাই করলো তাহলে 20 করে দিল। এটা হচ্ছে ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার। কেমন করে বানাবো, সিম্পল জিনিস, তোদের অপ অ্যাম্প সার্কিটটাকে ডিজাইন কর, অপ অ্যাম্পটাকে এমন করে আমরা ডিজাইন করি। ওকে, তাহলে অপ অ্যাম্পের ইনভার্টিং টার্মিনাল, নন ইনভার্টিং টার্মিনাল দুটোতেই কি দেবো আমরা হচ্ছে ইনপুট দেবো, কারণ ডিফারেন্স লাগবে। তাহলে ইনপুট তো আর এমনি এমনি দিতে পারবো না, কোনো একটা কি করব, রেজিস্ট্যান্স দিয়ে ইনপুট দেবো। তাহলে রেজিস্ট্যান্স এখানে দিলাম V1 ইনপুট একটা দিলাম। ওকে, রেজিস্ট্যান্স আমি হচ্ছে R1 দিলাম। ওকে, আর এটার হচ্ছে আউটপুট নেবো এখান থেকে পিন নাম্বার 6 থেকে, এবং এখানে কি করব, অপ অ্যাম্পকে স্টেবল করার জন্য একটা নেগেটিভ ফিডব্যাক দিতে লাগবে তোকে, তাই তো? তাহলে এটার নাম কি হচ্ছে RF, যেটার নাম আমি R2 দিলাম এখানে। ওকে, বা RF দিতে পারিস, যেটা হচ্ছে ওটা দিতে পারিস। এবার কি করি হচ্ছে, এটাতেও একটা কিছু ইনভার্টিং নন ইনভার্টিং টার্মিনালও একটা দিতে লাগবে। তো এখানে একটা ইনপুট দিতেছি, ইনপুট দেওয়ার জন্য অবভিয়াসলি রেজিস্ট্যান্স দিয়ে ইনপুট দিব। তাহলে V2 ইনপুট দিলাম, রেজিস্ট্যান্স দিলাম, ঠিক আছে। এবার ওইটা ইনপুট দিলাম এবং এখান থেকে কি করলাম, আর একটা রেজিস্ট্যান্স দিয়ে এই দিক দিয়ে এটাকে কি করলাম, গ্রাউন্ডেড করে দিলাম, ঠিক আছে। তো এটা R1 দিছি, এটা আমরা সুবিধার জন্য R1 R2 দিয়ে দিলাম। এগুলা যদি চেঞ্জ করে দেয় তবু চলবে, যেটা ইচ্ছে তাই করতে পারিস। ওকে, অ্যান্সার একই আসবে দিনের শেষে গিয়ে। যাক, কারণ আমরা R1 R2 দিছি, তোরা যখন প্র্যাকটিক্যাল করবি এখানে হচ্ছে একটা 10 কিলো দিবি, একটা হচ্ছে 5 কিলো দিবি, ওখানে যা ইচ্ছে তাই করতে পারিস না। ওকে, তারপরে তোর স্টেবিলাইজেশন অনুযায়ী ওগুলাকে চেঞ্জ করতে লাগবে। ক্লিয়ার? ওকে, এবার তুই দেখ এইটার মানে কি, এটার মানে যদি দেখিস এটাকে একটা ক্লোজ সার্কিট হিসেবে কনসিডার করতে পারিস। মানে কি হচ্ছে, দেখ এটা গিয়ে কি করতেছে, এখানে গ্রাউন্ডেড করছে। গ্রাউন্ডেড মানে কমন জিনিসটা অ্যাকচুয়ালি মনে মনে ভাবতে পারিস এটা কি আছে, একটা ক্লোজ সার্কিট, এটার সাথে এটা এমন করে কি আছে, কানেক্টেড আছে। তাহলে এই দিক দিয়ে কারেন্ট আসলে এই দিক দিয়ে যাবে, বা এই দিক দিয়ে কারেন্ট আসলে এই দিক দিয়ে যাবে, কারণ ওভাবের ভিতরে কি ঢুকতে পারে না, কারেন্ট ঢুকতে পারে না। তাহলে এই দিক দিয়ে যতটা আসবে এই দিক দিয়ে চলে যাবে। ওকে, এবার আমি কি করতেছি ভালো করে বোঝার চেষ্টা কর। এটার কোনো একটা নাম দিতেছি A পয়েন্ট, এটার নাম দিতেছি আমি B পয়েন্ট। তাহলে এইটার এইটার ভোল্টেজ কত আমরা জানি না। তোদের আমি যখন ওই 7টা লেকচার দিছিলাম, 7টা আগে যে নেটওয়ার্ক অ্যানালাইসিসের ওই 7টা লেকচারের মধ্যে আমি একটা জিনিস ভালো করে তোদের বোঝাইছিলাম যে যতক্ষণ কোনো ওয়্যারের ভিতরে কোনো রেজিস্ট্যান্স আসে নাই, ইন্ডাক্টর আসে নাই, ক্যাপাসিটর আসে নাই, ততক্ষণ ওই ওয়্যারে ভোল্টেজ কি থাকবে, হচ্ছে সেম থাকবে। যদি মাঝখানে কিছু চলে আসে তারপরে আমরা জানি না ভোল্টেজ কত। ওকে, তাহলে তোরা এই জিনিসটা ভালো করে দেখ, এইখান থেকে এইখানে যদি যাই কার দেখা পাবো, রেজিস্ট্যান্সের, তাহলে এর ভোল্টেজ কত আমরা জানি না। তারপরে ঠিক তেমন এইখান থেকে এইখানে যাই, এটা V2, কিন্তু রেজিস্ট্যান্স আছে এরপরে কত জানি না। তাহলে যেহেতু জানি না, এটাকে কত ধরে নিলাম আমি, হচ্ছে Vx ধরে নিলাম। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট অনুযায়ী এটারও কত হবে, Vx এই হবে। এবার দেখ Vx যে কোনো দিকে কারেন্ট নেই, আমি ধরলাম এইদিকে কত গেল, আচ্ছা I1 কারেন্ট গেল এইদিকে, ওইটা কারেন্টটাই এইদিকে যাবে, এটার নাম কত হবে, I2 দিলাম। আর যে আসে সে যায়, তার মানে I1 কিসের সমান হবে, I2 সমান আসে, ভিতরে তো আর ঢুকতে পারে নাই। তাহলে let us consider voltage at node point B is Vx. So according to KCL, Kirchhoff's current law, okay, at node point B কি বলে, যে আসে সে যায়, I1 আসলো, I2 চলে গেল। তোদের জীবনে একটাই জিনিস মনে করবে, যে আসে সে যায়। এখানে ভোল্টেজ কত দেখ, V2 মাইনাস কত হচ্ছে, এটা কত Vx বাই কত হচ্ছে R1, ওহমের সূত্র ইউজ করে দে, I2 এটা কত হচ্ছে Vx মাইনাস কত হচ্ছে গ্রাউন্ডেড, মানে এটা কত হচ্ছে 0, 0 বাই কত হচ্ছে R2।
শোন একটা কথা, তোরা এইখানে রেজিস্ট্যান্স উল্টাপাল্টা নিতে পারিস, কারেন্টের দিক উল্টাপাল্টা নিতে পারিস, কিন্তু দিনের শেষে গিয়ে সবকিছু কি আসবে, একই আসবে। ওকে, আর একটা জিনিস সবসময় মাথায় রাখবি, যে কারেন্ট এইটা নিতেছিস তো এইটা পাঠায় দিস, কারেন্ট যদি এইদিকে নেস এইদিকেই পাঠায় দিস। এইখানে এসে অর্ধেক রাস্তা এইদিকে নিলি অর্ধেক রাস্তা এইদিকে নিলি ওগুলা করিস না, তাহলে মাইনাস প্লাসে গন্ডগোল আসবে। যেদিকে নিবি ওইদিকে পাঠায় দিবি। দেখ একটা করে দিই, তারপরে লেখিস এখন একটা বস। তাহলে এটা কি হবে, ভিএক্স এর ভ্যালু বের করবো। তাহলে কত আসলে হচ্ছে ভি2 বাই আর1 মাইনাস ভিএক্স বাই কত হচ্ছে আর1, আর ভিএক্স বাই কত হচ্ছে আর2। তো এটা কত গেল হচ্ছে ভি2 বাই আর1 ইকুয়াল টু ভিএক্স 1 বাই আর1 প্লাস 1 বাই আর2। তো এখানে আসলো ভি2 বাই আর1 ইকুয়াল টু ভিএক্স আর1 আর2 আর1 প্লাস আর2। সো ভিএক্স ইকুয়াল টু গেল হচ্ছে আর1 আর2 বাই আর1 প্লাস আর2, আর এটা গেল হচ্ছে আর1 সরি ভি2 ভি2 বাই আর1। তাহলে আর1 আর1 কাটলো, তো এখানে আসলো ভিএক্স ইকুয়াল টু আসলো হচ্ছে আর2 বাই আর1 প্লাস আর2 ইন্টু ভি2। এইদিকে দেখতো ভালো করে, এটা ভিএক্স এর ভ্যালু গুলো। এবার এই নোট পয়েন্টটা দেখ, এই নোট পয়েন্টে কারেন্ট যে কোনো দিকে নিতে পারিস। ধরলাম এইদিকে কারেন্ট আসলো i3, এইদিকে কারেন্ট বের হয়ে গেল কত হচ্ছে i4। ভিতরে তো আর কারেন্ট যাইতে পারবে না আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে, হ্যাঁ। তাহলে কি হচ্ছে, যে আসে সে যায়। তাহলে কেসিএল ইউজ করে দে অ্যাট নোট পয়েন্ট। আমি কেসিএল এর নাম না যে আসে সে যায় দিয়ে দিছি তো, না অ্যাকচুয়ালি আমি এখন থেকে বলবো তোদের প্রেমের গল্প আর কি, তোর জীবনে যে আসছে সে চলে যাবে, ডোন্ট ওয়ারি। ওকে, তাহলে কি আসতেছে দেখ, i1 সরি i3 আসতেছে, i4 চলে আসবে, তোর জীবনে যে আসছে সে চলে যাবে। এবার কি হচ্ছে i3 তাহলে কত হবে, এইদিকে দিছি তাহলে এটা হাই ভোল্টেজ, তাহলে কত হচ্ছে v1 মাইনাস vx বাই কত হচ্ছে r1 ইকুয়াল টু হচ্ছে vx মাইনাস কত হচ্ছে v0 বাই কত হচ্ছে আমাদের হচ্ছে r2, তাই না? তো vx এর ভ্যালু পুট করে দেবো, তাহলে কত আসবে হচ্ছে v1 বাই r1, এদিকে এটাকে নিয়ে আসলে কত হবে প্লাস v0 বাই কত হচ্ছে r2, আর এটাকে এইখানে রাখলাম vx কমন নিলাম, তাহলে কত আছে 1 বাই r2, এটা এদিকে নিয়ে গেলাম কত আসবে প্লাস 1 বাই r1। ঠিক আছে, ক্যালকুলেশন কোথাও ভুল হলে আমাকে একটু বলে দিস। তো কত আসবে যে v1 বাই r1 প্লাস v0 বাই r2 ইকুয়াল টু vx এর ভ্যালু কত, দেখ r2 v2 বাই কত হচ্ছে r1 প্লাস r2, এটাকে সিম্পলিফাই করলাম r1 r2, তাহলে r1 প্লাস কত হচ্ছে r2, তাহলে এইটা আর এটা কি হচ্ছে কেটে গেল, এখানকার r2 এখানকার r2 কেটে গেল। তাহলে এখান থেকে কি পাইলাম আমরা v1 বাই r1 প্লাস v0 বাই r2 ইকুয়াল টু কত হচ্ছে v2 বাই r1। আরে সুন্দর অ্যান্সার হচ্ছে। আমাদের আউটপুট ভোল্টেজ লাগবে, আউটপুট ভোল্টেজ কত আসলে দেখতো, তাহলে v0 বাই r2 ইকুয়াল টু কত হচ্ছে v2 বাই r1 মাইনাস কত হচ্ছে v1 বাই r1। এবার দেখ এটা কি আসলো, তাহলে v2 ইকুয়াল টু এটা দুটাই r1 না, v1 বাই r1 v2 বাই r1। ও সুন্দর তো, তাহলে কত হচ্ছে r2 বাই r1 v2 মাইনাস v1 আসছে। এইদিকে দেখ দেখ টাকা টাকা মজাদার জিনিস চলে আসছে। আমাদের যে আউটপুট ভোল্টেজটা সবাই এদিকে দেখ, আউটপুট ভোল্টেজটা কার ডিফারেন্স আছে, ইনপুট দুটো ডিফারেন্স আছে না v2 মাইনাস v1। আমরা ইনপুটে কি দিছিলাম v1 আর v2, তারই তো ডিফারেন্স আসছে ভাই, তার এই ডিফারেন্স কত হচ্ছে আউটপুট ভোল্টেজ v2 মাইনাস v1, এবং সঙ্গে সঙ্গে একটু কি হয়ে গেছে অ্যাম্পলিফাইও করে গেছে। তাহলে ডিফারেন্স নিল এবং ডিফারেন্সটাকে কত টাইমস অ্যাম্পলিফাই করলো r2 বাই r1 টাইমস অ্যাম্পলিফাই করলো, তার জন্য এটাকে কি বলি আমরা ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, তাহলে ওপ্যাম্পকে কেউ যদি তোরা ক্যালকুলেটরে লাগাস, শোন ভালো করে, ক্যালকুলেটরে কি হিসেবে ইউজ করতে পারিস, তাহলে একটা ডিফারেন্স তৈরি করার জন্য তোরা লিখিস না 5 মাইনাস 3 কত লিখিস 2 পাইস, তো ওইটাই এটা কাজ করতেছে না। আর অ্যাম্পলিফাই করতেছে না, অ্যাম্পলিফাই করতে পারিস। যদিও আমি ক্যালকুলেটরের উদাহরণ দিলাম, ক্যালকুলেটর অনেক সিম্পল সার্কিট লাগানো থাকে, এগুলা কিছু থাকে না, ওগুলা ডিজিটাল ইলেকট্রনিক্সে পড়াবো তোদের আমি। তো আমি একটা উদাহরণ হিসেবে বলতেছি যে ডিফারেন্স হিসেবে কাজ করতে পারিস। কিন্তু শোন, এক্সাক্ট ডিফারেন্স তখনই পাবি যখন কি আসবে v1 ইকুয়াল টু কত হবে, না r1 ইকুয়াল টু কত হবে r2 হবে। দেখ ইফ এমন নেস যে r2 ইকুয়াল টু r1 নিলি, এমন নিলি, সো v0 ইকুয়াল টু কত আসবে v2 মাইনাস v1। তাহলে যদি ডিফারেন্সের সার্কিট তৈরি করতে চাস, তাহলে অবভিয়াসলি এখানে কি করবি r1 আর r2 এর ভ্যালু কি রাখবি হচ্ছে সেম,
এটা 10 কিলো ভোল্ট 10 কিলো ওহম রাখলে এটাও 10 কিলো ওহমই রাখবি, তাহলে এক্সাক্ট ডিফারেন্স পাবি। আর নয়তো বা ধরে নে এটার ক্ষেত্রে কত রাখলি, এটাই 10 রাখলি এটাই 5 রাখলি, তাহলে এটাই 10 রাখলি 5 রাখলি, তাহলে 2 গুণ কি করে দেবে, মাল্টিপ্লাই করে দেবে, অ্যাম্পলিফাই করে দেবে। ঠিক আছে, বুঝছিস? তাহলে এটারই নাম ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার বা ডিফারেনশিয়াল অপ অ্যাম্প। ক্লিয়ার? যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারিস। আর তোদের এইটুক কথা দিলাম, শুধু মন থেকে বিশ্বাস কর, এই কথাটা একদম মন থেকে ফিল নিয়ে বল, বলে যে আসে সে যায়, তাহলে পুরো ইলেকট্রনিক্স তোদের শেষ হয়ে যাবে। লেখো। গুড মর্নিং রজত। রজত এখন নিয়ে দেখা করতে আসলে তুই, চল বুঝে নে, এটা লেখে নে। So output voltage in the form of difference of input voltages signals. Okay, so it is act as a differential amplifier. বুঝতে কোনো প্রবলেম আছে? হ্যাঁ নাতে উত্তর দিবেন। কয়টা কথা ভালো করে শুনে রাখিস, মাথার মধ্যে প্রবেশ কর, যে আমরা কিন্তু এখানে যেগুলোই পড়াশোনা করতেছি আইডিয়াল ওপ্যাম নিয়ে পড়াশোনা করতেছি, অর্থাৎ ধরতেছি ওপ্যামের ভিতরে কোনো কি যায় না, কারেন্ট প্রবেশই করে না। রিয়েলিটিতে এমন হয় না। রিয়েলিটিতে মাইক্রো অ্যাম্পিয়ারে কারেন্ট যায়, কারণ একটা ওপ্যাম তৈরি হয় ট্রানজিস্টর দিয়া। ওকে, ট্রানজিস্টর দিয়ে তৈরি হয়, আমরা ওইগুলো ডিটেলসে পড়বো ধীরে ধীরে, এবং ওই ক্ষেত্রে কিন্তু মাইক্রো অ্যাম্পিয়ারে কারেন্ট যায়। কিন্তু আবার বলি যে আমাদের পড়াশোনার সিস্টেমটাই হচ্ছে আইডিয়াল ভাবে পড়াশোনা করা, তারপরে ধীরে ধীরে যখন প্র্যাকটিক্যালি জগতে যাব, বড় হব, তখন কি করব, ওগুলাকে আমরা ইয়ে দিয়ে পড়াশোনা করব, রিয়েল লাইফে পড়াশোনা করব। ওকে, তো প্রথমে তো সবাইকে কি করতে লাগবে, আইডিয়াল অবস্থায় পড়াশোনা করতে লাগবে। তো থার্মোডাইনামিক্স পড়ানোর সময় এই জিনিসটাই বোঝাইছিলাম, যে আইডিয়াল কেস ওই যেটাই পড়িস না তোরা, আইডিয়াল গ্যাস ইকুয়েশন পিভি ইকুয়াল টু আরটি, প্রথম দিনেই যদি রিয়েল গ্যাস ইকুয়েশন দিয়ে দিত, ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশন পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু আরটি, আবার এন মোলের জন্য তো আরো ব্যান্ড বাজে যায়। ঠিক আছে, তো প্রথম দিনে অত কিছু দিলে মাথা ঘুরে যাবে। তো ফার্স্ট টার্গেট আমাদের আইডিয়াল ভাবে পড়াশোনা করা। এটা জিনিস অনেকে বুঝতে পারে না, বুঝতে চায় না, বাট আইডিয়ালিটিতে পড়াশোনা কর আগে। তোরা ভাবনা, যদি আইডিয়ালিতে প্রথম দিন পড়াশোনা না করে মানুষ প্রথম দিন থেকে রিয়েলিটিতে পড়তো, ভাই একসঙ্গে কতগুলো ঘটনা ঘটে। একটা আমরা যখন বলি একটা আপেল গাছ থেকে পড়তেছে, আমরা কি ধরি, যে মাধ্যাকর্ষণ শক্তির জন্য পড়তেছে, ডিউ টু গ্র্যাভিটেশন পড়তেছে, জি ইকুয়াল টু 9.8, এটা একটা আইডিয়াল কেস। কিন্তু তুই যদি রিয়েলিটিতে দেখিস, ভাই এয়ার ড্যাম্পিং আছে, কোন অল্টিটিউডে আছে, ঠিক আছে, কত কিছুর উপর ডিপেন্ড করতেছে রিয়েলিটিতে, ওগুলোকে ইগনোর করে আমরা শুধু বলি 9.8 জি নিয়ে পড়তেছে, হ্যাঁ না? তো আইডিয়ালি প্রথমে পড়াশোনা ইম্পর্টেন্ট। এই জন্যই দেখিস না রুজিনা যে এখন প্রেম করতেছে, হ্যাঁ, রুজিনার ভালোবাসার গল্প যদি শুনিস, রুজিনাকে প্রথম দিন যদি বলে দিত প্রেমে এত জ্বালা, রিয়েল প্রেমে, তাহলে রুজিনা কি প্রেম করতো? করতো না, না। প্রথমে তো আইডিয়ালি ভাবছে, বলে একটা ছেলে আসবে, ছেলেটাকে দেখার সময় চুলগুলো উড়বে, মনের মধ্যে একটু গুদগুদি হবে, একটু স্মাইল করবে, এগুলো ছিল ওর আইডিয়াল চিন্তা ভাবনা। এবার রিয়েলিটিতে করার পর তো বুঝতে পাইতেছে, এই ঝগড়ার পর ঝগড়া, এরপর এর এটা ওইটা চলতেছে। তো প্রথম দিন থেকে তোদের রিয়েলিটি যদি শেখায় দিত, তাহলে এগুলো কিছুই হইতো না। হ্যাঁ, তো প্রথম দিন থেকে রিয়েলিটি শেখানো পসিবল না। প্রথমে আইডিয়ালি, তারপর ধীরে 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 রিয়েল শিখে যাবে মানুষ। যাই হোক, এইটুকু যদি বুঝে থাকিস। কি বললি, তোর কোশ্চেন কি? হ্যাঁ, হ্যাঁ,
ওকে, রুজিনার কোশ্চেন কি, যে ওপ্যামের ভিতরে তো কারেন্টই যায় না, তাহলে এটাকে ইউজ করতেছি কেন? শোন ভালো করে, ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে এই যে ওপ্যাম, ওপ্যাম একটা ভোল্টেজ সেন্সিটিভ ডিভাইস, ফার্স্টে তো শোন, এটা কারেন্টের সাথে সম্পর্ক নাই, এ ভোল্টেজকে অ্যাম্পলিফাই করে। অর্থাৎ তোর যে কোনো, যেমন ভোল্ট মিটার, ওটার কাজ কি? ভোল্টেজ মেজারমেন্ট করা। এর কাজ হচ্ছে ভোল্টেজকে অ্যাম্পলিফাই করা। তো কারেন্ট এর ভিতরে যাচ্ছে না কারেন্ট, কিন্তু এ কি করতেছে, তোকে ভোল্টেজকে বিভিন্ন কাজ করতে সাহায্য করতেছে। যেমন এখানে কি করলো, ভোল্টেজ অ্যাম্পলিফাই করে দিল। একটু পরে আমরা শিখবো অ্যাডার সার্কিট, ইন্টিগ্রেটর সার্কিট। অর্থাৎ তোরা ক্যালকুলেটরে দিয়া ইন্টিগ্রেশন করিস কি করিস না করিস, তারপর ডিফারেন্সিয়াল করিস কি করিস না ডিফারেন্সিয়েশন করিস, এগুলো সবকিছু কে করতে পারে? ওপ্যাম করতে পারে। আমি একটা একটা করে সার্কিট বানাচ্ছি, তো এর কাজ অনেক, কারেন্ট যাচ্ছে না কি হচ্ছে, এ ভোল্টেজ রিলেটেড অনেক কাজ করে দিতেছে। ওকে, তো এর বানাইছি এমন করে যে এর ভিতরে কারেন্ট যাইতে লাগবে না, যদিও যায়, কিছু না যায়, ওটা কাজের না, ওটা আরো অকাজের, ওটা আরো এনার্জি লস করে। ওকে, তো না গেলেই আরো বেস্ট হইতো। যাই হোক, যাই তো যাই, আমরা কি করব এবার? তাহলে আমরা কি করি, এটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য, হ্যাঁ, কোশ্চেনটা করলি, আমরা তাহলে ফার্স্টে কি করি, এর অ্যাপ্লিকেশন শিখি, বলে এটা কোথায় কোথায় কাজে লাগে। যদি অ্যাপ্লিকেশন করি না, মন ভালো হয়ে যাবে, বলে এত জায়গায় এইটুক জিনিস কাজে লাগে। ওপ্যাম কিনতে যাবি তোরা, দেখবি 1 টাকা 1.5 টাকায় পাওয়া যায় ওপ্যাম গুলা। তো এই যে ওপ্যাম গুলো 1 টাকা 1.5 টাকায় ওপ্যাম পাস, এগুলো ছোট ছোট একটা সার্কিট, এগুলো কোথায় কোথায় কাজে লাগে একটু বার বুঝতে পারবে। ওকে, ওপ্যামের দাম হয় না কিন্তু বেশি, মাথায় রাখিস। তাহলে অ্যাপ্লিকেশনস অফ ওপ্যাম। ওপ্যাম ইন্ডিয়ায় তৈরি হয় না। তোদের আমি একটা জিনিস বলি, এই যে ওপ্যাম টোপ্যাম যেগুলোই আছে না, এই ডিভাইস গুলা, আইসি গুলা, আমরা কোনো কিছু ইন্ডিয়াতে তৈরি করা একটা, মানে একটা সিঙ্গেল জিনিস অব্দি তৈরি করতে পারি না ইন্ডিয়াতে। নাই, এটার ইনফ্রাস্ট্রাকচার নাই, এখন ধীরে ধীরে আসা শুরু করবে, তবু আরো ধরি না 15 বছরের আগে হবে না, 15-20 বছর। তো আসবে, ধীরে ধীরে আসবে, কিন্তু ফার্স্ট আসা দরকার। যেমন করে পৃথিবী টেকনোলজিতে গ্রো করতেছে, আমরা এগুলো তৈরি করতে পারি না, আমাদের কাছে ওই ইনফ্রাস্ট্রাকচারে নাই, ওই ইন্ডাস্ট্রি নাই। আমি অনেকবার বোঝাইছি মানুষকে যে ইন্ডিয়াতে কিসের জন্য ইন্ডিয়া আমরা বড় হইতে পাবো না, ধনী হইতে পাবো না, সিম্পল জিনিস বস। আমি তোদের বলে দিছি সায়েন্স টেকনোলজি কেমন করে কাজ করে, তোদের পড়াশোনা কেমন করে কাজ করবে। তুই ভাব না, তোরা যখন ফিজিক্স নিয়ে পড়াশোনা করতিস, সেমিকন্ডাক্টরের উপর রিসার্চ করতিস, তুই তাইওয়ানে যা। আমার একটা সিনিয়র দিদি আছে, হ্যাঁ, আমি যে দিদিটা নোট নিয়ে পড়াশোনা করতাম, আমি না টিউশন টিউশন পড়তাম না, তো একটা দিদি নোট দিত, ওদের দিদি, তো ও আমাকে নোট দিত, ওর নোট দিয়ে পড়াশোনা করতাম। ও ছিল হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির টপার, ওর নোট আমি নিতাম, আমি পঞ্চনন বর্মা ইউনিভার্সিটি ওর নোট দিয়ে পড়াশোনা করতাম, এমন টাইপের বই পড়তাম আর ওর নোট পড়তাম পরীক্ষার জন্য। তো ওই দিদিটা আমার থেকে 2 বছরের সিনিয়র। ওই দিদিটা এখন হচ্ছে তাইওয়ানে আছে। ওকে, তো ভালো করে শোন, এটা জিনিস বোঝ যে আমাদের দেশে না সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে কোনো ইভলিউশন নাই, এই চিপ টিপ তৈরি করা আমাদের নাই। আমরা ইভেন একটা ফ্যান তৈরি করার জন্য এখানে অ্যাসেম্বল করতে পারি, ফ্যানের পাংখা টাঙ্খা বানাইতে পারি, কিন্তু ফ্যানের ভিতরের যে জিনিসটা ওটা তৈরি করতে পারি না, কারণটা নাই আমাদের টেকনোলজি, কিছু টেকনোলজি নাই, এমন একটা ছোট মোটো চিপ তৈরি করতে পারি না ইন্ডিয়ার ক্ষেত্রে। ওকে, ওই জন্য দেখিস না ছোট্ট একটা সেমিকন্ডাক্টর করছে, এখনো হচ্ছে কত ডাইমেনশনাল তৈরি করতেছে ওরা, মানে মোটা চিপ তৈরি করতেছে, ওইটাও গিয়ে আমাদের হচ্ছে প্রধানমন্ত্রী উদ্বোধন করতে লাগে। চায়না ঠায়না ভাই, ঠিক আছে, ইয়েতে চলে গেছে, আহ, মানে ন্যানো তো শুনিস 10⁻³ ন্যানোরও আবার আলাদা আলাদা ডাইমেনশন হয়, 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল। তো যত ডাইমেনশন কমাইতে পাবি অত কি হবে, সরু হবে, তার মানে তোর কম্প্যাক্ট হবে, অর্থাৎ মোবাইল আগে এত বড় ছিল, এবার মোবাইল আরো ছোট হবে। তো চায়না ঠায়না বা তাইওয়ান ঠাইওয়ান কমাইতে কমাইতে তোরা হচ্ছে 1 ডাইমেনশনাল দিকে গেছে। তোরা ইন্ডিয়ার কোনো কলেজ, কোনো ইনস্টিটিউট পাবি না যেখানে হচ্ছে এখনো 3D তে চিপ তৈরি করতেছে। এখনো আমরা এমন মোটা মোটা চিপ তৈরি করি। ন্যানো ফিজিক্স নিয়ে যখন পড়াশোনা করবি, যেমন আমাদের ইয়াতে কি বলে, ইন্ডিয়াতে একজন স্যার, অশোক স্যার মারা গেছে কিছুদিন আগে, উনি কিন্তু ন্যানো টেকনোলজিতে কাজ করার জন্য অনেক পপুলার ছিল ইন্ডিয়াতে, হ্যাঁ, তেজপুর ইউনিভার্সিটির স্যার, সারা ভারতবর্ষে পপুলার, ইভেন সারা পৃথিবীর মধ্যে টপ 2 সায়েন্টিস্টের মধ্যে পড়ে, রয়্যাল সোসাইটি মেম্বার ছিল। তো উনি কাজ করতো ওনার ল্যাবেও, ম্যাক্সিমাম এখন অব্দি হচ্ছে 7, মানে তুই ভাব আমরা চায়নার থেকে মোটা 7 গুণ মোটা চিপ তৈরি করি, এখনো সেম জিনিস চায়না তৈরি করে হচ্ছে তার থেকে 7 গুণ কম, এমন করে ভাবতে পারিস। তো আমরা এই সব যে টেকনোলজি আসছে, এই সব যে রিসার্চ আছে, এগুলা থেকে এত এত আমরা পিছিয়ে আছি। ওকে, তো এবার তোদের অনেকের মাথা আসতে পারে, বলে স্যার এইখানে তো কি আছে, অনেক বড় বড়
ব্যবসায়ী আছে, তোরা শুনি যে পৃথিবীর 1 নাম্বার ধনী, 2 নাম্বার ধনী মুকেশ আম্বানি হইতেছে, আদানি হইতেছে, এরা এত টাকা থাকা সত্ত্বেও এটা হয় না কেন? প্রথম কথা হচ্ছে আমাদের মন নাই এগুলার প্রতি। তোরা যেগুলা হচ্ছে বড় বড় ধনী লোক দেখি সেইখানে সবগুলা সার্ভিস বেস, ওরা কোনো রিসার্চ বেস কোম্পানি না যে নতুন কিছু ইনভেনশন করবে, ইনভেনশন করে না। ওরা কি করে, আজিওর মতো প্রোডাক্ট ইয়া করে, লঞ্চ করে, ঠিক আছে, যে কি হচ্ছে মানুষ জামা বিক্রি করবে, আমি জামা কি করবো ওইটার দ্বারা বিক্রি করার একটা দোকান তৈরি করব। ওরা নিজে তৈরি করে না, ওরা কি করেছে জিও মার্টের মতো জিনিস করে, বলে চাইনা ল্যাপটপ ট্যাপটপ বানাবো। তো আমাদের এগুলো সার্ভিস বেস, আমরা একটা রিসার্চ বেস কোম্পানি নাই ইন্ডিয়াতে বেশিরভাগ, মানে কোনো কিছু নতুন যে আবিষ্কার হয়েছে এমন হয়ই না। সারা এত বছরের নতুন আবিষ্কারের মধ্যে শুধু তোরা দেখবি হচ্ছে আমাদের গুগল পে, ফোন পে এই কটা আসছে না, এগুলোর জন্য যে টেকনোলজিটা। আর বাকি কিন্তু আমরা হচ্ছে মানুষকে থেকে কি করি, এইখান থেকে নিয়ে ওইখানে বিক্রি করি, ওইখান থেকে নিয়ে ওইখানে বিক্রি করি, তাই করতেছে। তো আমরা রিসার্চ বেসে কোনোদিন ফোকাসই করিনি। এই জন্য দেখিস না অন্য অন্য দেশ হাইপারলুপ বানাইতেছে, আমরা এখনো কত পিছিয়ে আছি। এই বানাইতেছে কত কি নতুন নতুন রিসার্চ হচ্ছে, আমরা পিছিয়ে আছি, বহুত পিছিয়ে আছি। এখন ধীরে ধীরে হইতেছে একটু, বাট অনেক পিছিয়ে আছি। এর মেন কয়টা কারণ বস। প্রথম কথা, আমাদের দেশের যে পড়াশোনার স্টাইল, পড়াশোনার স্টাইলে না তোরা দেখবি যে ডাক্তার ইঞ্জিনিয়ার শুনলে মন ভালো হয়ে যায় সবার, বলে যেই দিছিস ডাক্তার হচ্ছিস, ইঞ্জিনিয়ার হচ্ছিস। তো ডাক্তার ইঞ্জিনিয়ার যেটা হচ্ছে সামন থেকে দেখতেছে ওটার পিছনে টাকা আছে, আর ওটাকে দেখলেও মানুষের মন ভালো হয়ে যায়, বলে ও আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পড়তেছে, টাকা কামাই করবে, ডাক্তারি হয়েছে টাকা কামাই করবে। অন্য অন্য দেশে যেগুলো রিসার্চ বেস দেশ আছে না, যেগুলো নতুন কিছু আবিষ্কার করে, ওইখানে কার দাম বেশি বলতো? ওইখানে সব থেকে দাম বেশি হচ্ছে যারা পিএইচডি করতেছে, যারা রিসার্চ করতেছে, তাদের এত টাকা। তোরা শুনবি সুন্দর পিচাই, হ্যাঁ না, আজ গুগলের সিও সুন্দর পিচাই, কিসের জন্য গুগলের সিও? কারণটা ও মেটেরিওলজিক্যাল সায়েন্সের উপর পিএইচডি করতেছিল, আর ওইটার প্রতি ওর যে ম্যাটেরিয়ালের প্রতি অনেক জ্ঞান আছে, তার জন্য গিয়ে ও কি হয়েছে, প্রথমে চাকরি পাইছে, ওইখান থেকে ধীরে ধীরে সিও হয়েছে। তো ওই দেশগুলা, তো আমেরিকা বল, চায়না বল, তাইওয়ান বল, সাউথ কোরিয়া বল, এগুলো হচ্ছে রিসার্চ বেস। জাপান বল, রিসার্চ যারা করে তাদের বেশি টাকা দেওয়া হয়, ওকে। আর এইখানে পিএইচডি করার পর তোকে টাকা দেয় কত টাকা, পিএইচডি করবি তোকে 35,000 36,000 টাকা মাসে দেয়। অন্য অন্য দেশে দেখ তোকে 3 লাখ 3.5 লাখ টাকা মাসে বেতন দেয়, ওকে, পিএইচডি করার সময়। তো বুঝছিস সেই ওখানে রিসার্চের উপরে এত ইনভেস্ট করা হয়, ওটাকে বলা হয় আর&ডি, ওকে। তোরা জানিস রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, ওকে। রিসার্চ করবে, তারপর ওখান থেকে ডেভেলপ করতে থাকবে ধীরে ধীরে। এবার আমাদের দেশে আর&ডি তে তো টাকা খরচা করা হয় না। আবার এই যে যে গভর্নমেন্ট এখন চলতেছে সেন্ট্রালে, এই গভর্নমেন্ট আসার পর থেকে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে টাকা কমাইছে কমাইছে কমাইছে। যে গভর্নমেন্ট ধর্ম নিয়ে বিক্রি করে ও সায়েন্সকে টাকা দিবে না, স্বাভাবিক জিনিস, ওকে। ইভেন আমি বলি, আমি কত কনফারেন্সে যাইতাম, যেগুলো হচ্ছে সায়েন্সের কনফারেন্স হইতো, আমাদের দিনে দিনে টাকা দিত, আমরা গিয়ে সায়েন্স বোঝাইতাম, ওগুলো অব্দি বন্ধ করে দিছে। ওগুলার এই সরকার আসার পর তোরা জানবিই না। ওই সরকার আসার পর বলছে কি হচ্ছে, ওগুলা ছোট ছোট বাচ্চাকে অত সায়েন্স শেখা কি হবে, ওগুলা কাট করে দিছে, ওগুলা কিচ্ছু দেয় না এখন। যত বিজ্ঞান মঞ্চতন্ত্র হচ্ছে সব বিজ্ঞান মঞ্চতন্ত্র এখন বন্ধ করে দিছে, ওকে। কারণ ওগুলা সব টাকা আউট করে দিছে। ওই জন্য দেখবি যে আমাদের এখন সেন্ট্রাল গভর্নমেন্টের যে গভর্নমেন্টটা আছে 2025 সালে, ওই গভর্নমেন্ট কিন্তু সায়েন্সকে ইয়ে করে না বেশি, ওকে। তার জন্য দেখবি আইআইটির ফিস বাড়তেছে, ওকে, স্বাভাবিক জিনিস। তারপরে হচ্ছে মানে সোজা কথা, শিক্ষা খাতে প্রচুর টাকা কমাইতেছে, কমাবে, ওকে। যার মানে সায়েন্সের সাথে, সায়েন্সের থেকে ইম্পর্টেন্ট ধর্ম নিয়ে দেখিস না, ওদের উল্টেই কথা চলতে থাকে, যে সবকিছু বলবি বলে এটা তো নিউটন ল তো আগেই এই ধর্মের এই গীতাতে লেখা ছিল, এটা তো ওইখানে লেখা ছিল। তো ওগুলো ভুলভাল, ওটা সিউডো সায়েন্স, ওটা সায়েন্সের সাথে সম্পর্ক নাই। ওরা সিউডো সায়েন্সকে উন্নতি করার চেষ্টা করতেছে, হ্যাঁ, মানে জাস্ট তোকে ভিতরে ভিতরে ভাবানোর চেষ্টা করতেছে যে তুই অনেক মহান ছিলি, অনেক মহান, ভিতর থেকে খোকলা অ্যাকচুয়ালি। তো এই গভর্নমেন্টের এটাই হচ্ছে পলিসি, মানে সায়েন্স রিলেটেড পলিসি বলতেছি। আরো অনেক দিক ভালো থাকবে, অনেক দিক খারাপ থাকবে, অনেক কিছু আছে, বাট আমি পার্টিকুলার এই টপিকটার কথা বলতেছি এখানে, ওকে। কেউ বিচার করিস না যে আমি সব খারাপ বলতেছি, সব ভালো, যেটা এই টপিকটার উপর আলোচনা করতেছি। আর একটা জিনিস, আমাদের দেশে বিজনেস রিলেটেড বা রিসার্চ রিলেটেড কালচার নাই। কালচার নাই ইন দ্য সেন্স, ধরে নে তোদের এই যে বললাম না, একটা হচ্ছে ধরে নে 3 ডাইমেনশনাল ন্যানোচিপ বানাবে, মানে কি হবে, 3টে লেয়ারে একটা ন্যানোচিপ হবে। তোর যদি আমি এত কিছু পড়াই, তোরা যদি এই চিপ গুলো দেখিস, আমার একটা লাইন পাবি, তাহলে একটা লাইনের ভিতরে সব সার্কিট আছে, তোরা মোবাইল খুলে দেখবি একটা দুটা ডট ডট দেওয়া আছে, ওগুলোই একটা করে চিপ, না? তো ওই ছোট একটা জিনিস তৈরি করার সময় তার মানে কতগুলো লেয়ার আছে, অনেকগুলো লেয়ার আছে, ওকে, ছোট ছোট একদম পাতলা পাতলা লেয়ার। এবার ওই লেয়ার গুলা তুই যদি তাড়াতাড়ি বিছাইতেছিস, তাড়াতাড়ি করতে চাস, তাহলে বলতো তাড়াতাড়ি করতে পারবি? করতে পারবি না, তাহলে ক্র্যাম্প চলে আসবে যদি তাড়াতাড়ি করিস। তার জন্য একটা চিপ যখন বানাইতে দেয় না, কয়েক ঘন্টা ধরে কাজ চলে, হয়তো পাতলা জিনিস, কিন্তু ওইটা এত ধীরে ধীরে মাইন মাইন করে দিতে থাকে, একদম খুব ধীরে 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 কাজ করতে লাগে। তো মেশিন সেট করে দিল, ধরে নে ওই একটা চিপ তৈরি হইতে হইতে কি করলো হচ্ছে
কথা কথা 20 ঘন্টা টাইম লাগলো। ওকে, নাথিং তো ক্রাম চলে আসবে, গরম থাকলে গরমের জন্য ওইখানে তো সার্কিটটা খারাপ হয়ে যাবে, ওগুলো ধীরে ধীরে কাজ করতে লাগে। তো তুই ভাব একটা চিপ তৈরি করতে 20 ঘন্টা লাগতেছে, একটা এক্সাম্পল বলতেছি। এবার এত ঘন্টা যদি চলে, তার মানে তোর কোম্পানিটাকে কত বড় হইতে লাগবে বুঝছিস? একটা চিপ তৈরি করে তো আর বাজারে 1 টাকায় বিক্রি করে লাভ করতে পারবি না। তার মানে কোম্পানির এরিয়া কত বড় হবে, যাতে একসঙ্গে হাজার হাজার লাখ লাখ চিপ তৈরি করতে পারি, বুঝছিস কথা? যে 20 ঘন্টায় হবে, কিন্তু একবারে যেন কয়েক লাখ চিপ তৈরি হয়ে যায়, তাহলে তোকে অত বড় জায়গা লাগবে প্রথম কথা। তো তোরা বলবি ইন্ডিয়া কি জায়গা নাই? আছে। ইন্ডিয়া যেটার অভাব সেটা হচ্ছে জায়গাটা আছে, কিন্তু জায়গায় ফ্যাসিলিটি দিতে পারি না। কি দিতে পারি না? আমাদের বিজনেস রিলেটেড যে আমাদের ইনভেস্টর থাকবে সেটা নাই। মানে আমি বলতেছি ওই ইন্ডাস্ট্রিটা চালার জন্য তুই ভাব 20 ঘন্টা তোর চলবে। এবার কোনো কারণে 20 ঘন্টার মধ্যে যদি ইয়ে হয়ে যায়, কারেন্ট চলে যায়, তুই বুঝছিস কয়েক লাখ চিপ একবারে নষ্ট হয়ে যাবে। কারেন্ট গেল তো গেল, মানে কারেন্ট যাওয়া বলতে আমি বলতেছি না একবারে অফ হয়ে, সামান্য ফ্লাকচুয়েশন আসলেও কি হয়ে যাবে, পুরো চিপ নষ্ট হয়ে যাবে। এবার তার জন্য তোকে কি করতে লাগবে? তোকে আলাদা পারমাণবিক চুল্লি বানাইতে লাগবে ওই কোম্পানির জন্য। তোকে পুরা আলাদা একটা হচ্ছে কারেন্টের ইনফ্রাস্ট্রাকচারই বানাইতে লাগবে ওই কোম্পানির জন্যই শুধু। বলে হ্যাঁ নিউক্লিয়ার প্ল্যান্ট তোকে বানাইতেই লাগবে ওই কোম্পানির জন্য। বলে আমি আমার কারেন্ট এই এই যে নিউক্লিয়ার প্ল্যান্টটা বানালাম এটা শুধু এই কয়টা কোম্পানিকেই যাবে, যেগুলো আর কেউ ইউজ করতে পারবে না। ওটা যাতে শেষ না হয়, ওটা যাতে কোনো ফ্লাকচুয়েশন না আসে, কিছু না হয়, ওই দিকে তোকে কি করতে লাগবে, মনোযোগ দিতে লাগবে। তো আমাদের দেশে দেখছিস বলে এমন কোনো কোম্পানি আছে এমন করে দিতেছে? নাই, ওইগুলো কালচারে নেই। তো আমরা ওই জন্য রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বা কোনো কিছু নতুন কিছু তৈরি করার থেকে অনেক পিছিয়ে। ওই জন্য ইন্ডিয়ায় দেখবি যারাই, যে দিদিটার কথা বললাম, যারাই সেমিকন্ডাক্টরের উপর, যারা ম্যাটেরিয়ালের উপর কাজ করবে, যারা ন্যানো ফিজিক্সের উপর কাজ করবে, কিছুদিন পর বাইরে চলে যাবে, বহুত টাকার বেতনে তোরা কি করবি, চাকরি করবে। ইভেন ওইখানে চাকরি বলতে সবার এমন করতে লাগে না, গিয়ে পড়াইতে লাগে না, এ করতে লাগে না, তুই কোম্পানিতে রিসার্চ করার জন্যই যাবি। পিএইচডি করতেছিস, পিএইচডি করতে করতে রিসার্চার হিসেবে কোনো কোম্পানিতে ঢুকবি, কোম্পানির ভিতরে রিসার্চ করবি তুই। এইখানে যেমন কোনো একটা ইনস্টিটিউটে গিয়ে রিসার্চ করতে লাগে, ইনস্টিটিউট কত টাকা দেবে, স্বাভাবিক জিনিস, তো সরকার তোকে কত টাকা দেবে? দিতে তো আর পাবে না বেশি। তোকে দিনের শেষে টাকা কে দিতে পারবে? যে টাকা কামাই করে, সরকার তো বেশি কামাই করে না, তো ট্যাক্স থেকে তোকে কত টাকা দেবে? ওর জন্য যেগুলো কোম্পানি, এবার তাইওয়ানের কোনো একটা কোম্পানি যে ধরি না কি করে পৃথিবীতে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা আছে, সেই তো তোকে নিবে না, হ্যাঁ না? তো সেই তোকে নিবে, তোকে তখন কি করবি, ওই কোম্পানিতে বসে বসে রিসার্চ করবি, ওইখানে কাজ করবি, ওইখানে তুই বেতন পাবি, ওইটাই তোর চাকরি। আর আমাদের কাছে পিএইচডি এমন দাঁড়াইছে যে আমি পিএইচডি করব, পিএইচডি করার পর পিএইচডি ডিগ্রি পাবো, ওইটা নিয়ে একটা কলেজে যাব, বসবো, কলেজে গিয়ে লেকচারার হবো। তো পিএইচডিটা আমাদের রিসার্চ রিলেটেডই না, আমাদের চাকরি রিলেটেড পিএইচডি। ওকে, তো এটা একটা খুব খারাপ জিনিস, যেটা আমাদের দেশে বহুত টাইম লাগবে। হুম, বহুত মানে বহুত টাইম লাগবে। এখন যাই হোক, টাটা কোম্পানি উদ্যোগ নিছে, টাটা কোম্পানি, বাট আমি বললাম না কত পিছনে আছি তোরা বুঝবি। একটা সিম্পল ছোট্ট একটা দেশ বলি, আমাদের দেশে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির প্রতি 5 বছরে যত টাকা অ্যালট করছে, হ্যাঁ না, 5 বছরে এত টাকা অ্যালট করে কাজ হবে, ওইটা একটা তাইওয়ানের মতো দেশ, সাউথ কোরিয়ার মতো দেশ 1 বছরে তার থেকে দ্বিগুণ খরচা করে। আর আমরা 5 বছরে যত খরচা করি, ওরা 1 বছরে তার থেকে দ্বিগুণ খরচা করে। এটা হচ্ছে ফারাক। আর যতদিন আমরা কি করিনি বলতো, রিসার্চ বেস আমার কোম্পানি তৈরি করতে পারিনি, অতদিন তো নতুন কিছু আসা বহুত চাপ। যাই হোক, এবার লাগ অ্যাপ্লিকেশন সব ওপেন। আমাদের দেশের লোকগুলো যদি একটু খালি সিরিয়াসলি কোশ্চেন জিজ্ঞেস করতো না, তাহলেই হইতো। আমাদের সায়েন্সে এত টাকা কমিয়ে যাইতেছে, এডুকেশন খাতে এত টাকা, প্রত্যেকটা গভর্নমেন্ট জানিস এডুকেশন সেক্টরে টাকা কমায় দিতেছে, কিন্তু আমরা অন্ধ, এমন অন্ধ হয়েছি, বাড়িতে ফ্রিতে ফ্রিতে 2,000 টাকা, 3,000 টাকা, 10,000 টাকা পায়া পায়া এমন খুশি। এটা কিন্তু একটা গভর্নমেন্ট না, তোরা দেখবি এখন ভোটের আগে সব গভর্নমেন্ট খেলা শুরু করছে বাড়িতে বাড়িতে। মানে আগে ঘুষখোর বা ভোট কেনা হয়তো কি হচ্ছে ইলিগাল ভাবে, এখন লিগাল ভাবে। ওকে, বাড়িতে বাড়িতে ব্যাংকে ব্যাংকে টাকা পাঠায় দিতেছে, যে আমি ভোটের আগে টাকা পাঠায় দিছি, তোরা ভোটটা আমাকে দিস। এই জন্যই কি হয় বলতো, তোরা দেখবি দেশের একটা বড় নেতা মন্ত্রীর ছেলে মেয়েগুলা এই দেশে থাকে, সবার দেখবি সবাই এনআরআই, সবার নাগরিকত্ব অন্য দেশে, কারণ ওরা জানে দেশটাকে কত খোকলা বানাইতেছে। আর আমরা হচ্ছে ওই খোকলার অংশীদার, কারণ আমরা কোশ্চেনই করতে পারি না, কোশ্চেন করলেই প্রবলেম। আর মানুষ ওই যে ওইটুক টাকা পাইলেই খুশি হয়ে যায়।
ভাই মাথায় রাখিস যে এটাকে বলা হয় কি বলতো, গরিব চাকর চাকর। কারো কাছে অমন করে টাকা যদি নেস কাজ না করিয়া, তার মানে তুই চাকর। ঠিক আছে? তো আমাদের দেশের সরকার আমাদের গুলাকে চাকর বানায় রাখতেছে, বলে কাজ না করেও টাকা পাইতেছিস, চল এইটুকু ছিটকে মারলাম তুমি। আর ওটা নিয়ে খুশি হয়ে যাইতেছে মানুষ। এবার লাগ 1 নাম্বার, 1 নাম্বারে অ্যাপ্লিকেশন ভোল্টেজ ফলোয়ার, বা এটার নাম ইউনিট গেইন, বা এটাকে বলা হয় ইউনিট গেইন বাফার। তাহলে নাম শুনেই বুঝতে পারছি সেটা যে গেইন হবে, গেইনটা কত হবে, ইউনিট হবে। অর্থাৎ V0/Vi এর ভ্যালু কত আসবে, হচ্ছে 1 আসবে, ইউনিট হবে, ইউনিট গেইন। ওকে, তো কি করবি, সিম্পল জিনিস, একটা নন ইনভার্টিং ওপ্যাম্প নিলাম। নন ইনভার্টিং ওপ্যাম্প বলার সঙ্গে সঙ্গে তোদের মাথায় চলে আসবে, ওকে, নন ইনভার্টিং মানে কি করবি, ইনপুটটা কোথায় দিবি, 3-এ দিবি, প্লাসে ইনপুট দিবি। আর এটাই কি করে দিবি তখন, তাহলে 2-এ, দ্যাট ইজ মাইনাসে কি দিয়ে দিবি, গ্রাউন্ডেড করে দিবি কোন একটা রেজিস্ট্যান্স দিয়ে। ঠিক আছে? আর অবভিয়াসলি এটার কি নিবি, আউটপুট নিবি, এবং এটার সঙ্গে কি করে দিবি, একটা হচ্ছে ফিডব্যাক ইউজ করে দিবি। এটার নাম কত দিলি, আরএফ। ডান। এটা কি ধরনের গেল, একটা হচ্ছে নন ইনভার্টিং ওপ্যাম্প। তাহলে নন ইনভার্টিং ওপ্যাম্পের ক্ষেত্রে ভোল্টেজ গেইন কত হয় বল, ভোল্টেজ গেইন, ভোল্টেজ গেইন ফর এ নন ইনভার্টিং ওপ্যাম্প কত হবে বলতো, একটু আগে মুখস্থ করে গেলাম তোদের V0/Vi ইকুয়াল টু কত, 1 প্লাস RF/R। দেখছিস আমরা আগের যেগুলো করছি ওগুলোকে ইউজ করে করে বাকি কাজ করবো। ওকে, বুঝছিস? ওকে, তাহলে এটা গেল। এবার দেখ, অ্যাকর্ডিং টু আওয়ার কেস, এইটার ক্ষেত্রে দেখ V0/Vi এর মান কত হবে, 1 হবে না, ইউনিট বাফার গেইন। এবার দেখ এদিকে শোন শোন, এটা সবাই ফোকাস কর, এটা না সার্কিট গুলো শেখ, আমি তোদের লেখার টাইম দেবো। হ্যাঁ, সার্কিটের মধ্যে গল্প আছে, ওইটার মনোযোগ দে, গল্পগুলোতে মনোযোগ দে, পরে হবে, এখন লেখাটা কি সব হবে, লেখা নিয়ে এত ইম্পর্টেন্ট নেস না। দেখ আমাদের V0/Vi এর মান কত করতে লাগবে, 1 করতে লাগবে, কারণটা এটা কি হচ্ছে, ইউনিট বাফার গেইন, হ্যাঁ না, বা ভোল্টেজ ফলোয়ার। এটা কেমন হবে, ভোল্টেজ ফলোয়ার নাম কিসের জন্য আমি একটু পর বোঝাবো। দেখ এটা 1 তখনই হবে যখন এটা কি হবে, 0 হবে। দেখ না, 1 প্লাস সামথিং আছে, এটা 1 হইতে লাগবে তখনই হবে যখন কত হচ্ছে, RF/R ইকুয়াল টু কত হবে, 0 হবে। তাহলে RF/R 0 হওয়ার জন্য আইডিয়াল কেস কি, আর এর মান কি হোক, ইনফাইনাইট হোক, বা কি হোক, RF এর মান কত হোক, 0 হোক। বুঝছিস? এটাকে 0 করার জন্য তোদের দুইটা প্রসেস আছে, হয় RF এর মান কত নিয়েছে, 0 নে, আইডিয়াল কেস, তাই না? আর হচ্ছে আর এর মান কি করে নে, ইনফাইনাইট নিয়ে নে, ইনফাইনাইট রেজিস্ট্যান্স বলে ওপেন রেজিস্ট্যান্স, না? তাহলে কি হচ্ছে দেখ, ইনফাইনাইট রেজিস্ট্যান্স মানে কি হচ্ছে, ওপেন। তাহলে এটা কিসের মতো কাজ করতেছে, এটা হচ্ছে ওপেন সার্কিট, না? ওপেন সার্কিট। আর RF 0 মানে কত হচ্ছে, রেজিস্ট্যান্স 0 মানে কি, এটা হচ্ছে শর্ট সার্কিট, না? বুঝছিস? এটা মানে কি হচ্ছে শর্ট সার্কিট। তাহলে এটা তখনই হবে যখন RF কে কি করে দিবি, ওপেন সার্কিট করে দিবি, না কোথায়, RF কে কি করে দিবি, শর্ট সার্কিট করে দিবি। তাহলে RF শর্ট সার্কিট মানে কি, RF কি হয়ে গেল, শর্ট সার্কিট। আর আর এর মান কত, ইনফাইনাইট, ইনফাইনাইট মানে কি সার্কিট, ওপেন সার্কিট। এটা কি তৈরি হয়ে গেল, কি হলো, ইউনিট গেইন বাফার সার্কিট। বুঝছিস? তাহলে সো দেখতো কি হচ্ছে, ভালো করে শোন, V0/Vi ইকুয়াল টু কত আসলো, 1 আসলো, না? কারণ এটার মান কত গেল, 0। তাহলে কি আসলো, V0 ইকুয়াল টু কত, তাহলে ইনপুটে যতটা ভোল্টেজ দিচ্ছে আউটপুটে কি পাচ্ছি, অতটাই ভোল্টেজ পাচ্ছি। ভোল্টেজকে ফলো করলো না, যত দিবি অতই পাবি, ভোল্টেজ ফলোয়ার, শেষ। আমি বলছি না, আমার খালি সার্কিট দেখ, তোরা সার্কিট আগে ড্র করিস না, কিচ্ছু লেখিস না, আমি যখন লেখা বলবো তখন লিখে নিস। ওকে, তো এগুলো হচ্ছে গল্প, সার্কিট এমন করে তৈরি হয়। দেখছিস কি ছিল, কি তৈরি হয়েছে, আমি তোদের এমনকে শেখাবো। ওকে, সার্কিট তৈরি করে কেমন করে, গল্পে 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 সব ইলেকট্রনিক্স এমন করে পড়বে। তোরা হঠাৎ করে এই সার্কিটটা দেখলে পাগলা হয়ে যাইতিস, তা আমি তোদের শেখাই দিলাম। ওকে, তাহলে কি হচ্ছে, ফর ইউনিট
গেইন বাফার RF বাই R0 ইকুয়াল টু কত? 0। ঠিক আছে, ইট পসিবল হোয়েন, এটা লেখ এখন, লেখে নে। হ্যাঁ, এটা তুই তোর কোশ্চেন কি? ওকে, যে তোর কোশ্চেন হচ্ছে এই দুটোর মধ্যে একটা করলেই হইতো, হয়তো প্র্যাকটিক্যালি ভাব, একটা করা মানে কি? এটাকে কি করলি হচ্ছে, এটা নিয়ে কাজেই করতেছিস না। একটা করা মানে কি? এটাকে কি করে দিলি? শর্ট সার্কিট করে দিলি না? তাহলে এটাকে নিয়ে কাজ করতেছিস না মানে আউট। ঠিক আছে, দরকারই নেই, বুঝছিস কথাটা? Okay. মজা লাগতেছে? বুঝতেছিস? রবি, বুঝছিস কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলিস, বাকিরা টুর টুর করে দেখিস না, প্রবলেম থাকলে বলিস। তো আমাদের এটা গেল। তোদের এখান থেকে একটা জিনিস বুঝতে পাইতেছিস তোরা, যে আমি তোদের যে প্রথম 7টা লেকচার দেখতে বলছিলাম নেটওয়ার্ক অ্যানালাইসিস কত ইম্পর্টেন্ট, এগুলো ছোট ছোট জিনিস, ওপেন সার্কিট কেমন করে হয়, শর্ট সার্কিট কেমন করে হয়, প্রত্যেকটার ওয়াট মিনিং আমি ওইখানে বোঝাইছি। ওগুলোই তো এখানে কি করতেছে, এই জন্য বলছি এগুলো লেকচার দেখার আগে ওই নোটটা একবার দেখে নে যাদের কাছে পড়া আছে, ওগুলোই কাজে লাগবে দিনের শেষে। ওকে, এবার শোন, তোদের অনেকের মাথায় একটা কোশ্চেন আসতে পারে, বলে স্যার এটা কাজে লাগবে কোথায়, না কাজে লাগবে কোথায় এটা বোঝার চেষ্টা কর, যে এটা তো বানাইলাম কিন্তু কাজ কোথায় করব। দেখ, ওপামের একটা বৈশিষ্ট্য পড়ছি আমরা, ওর ইনপুট ইম্পিডেন্স কত হয়? হাই হয়। আউটপুট ইম্পিডেন্স কি হয়? লো হয়। এবার ধরে নে তুই ঝালাই করবি কোনো কিছু, না? ঝালাই করার সময় তুই কি করতেছিস? ঝালাই বা দুইটা কানেকশন তৈরি করতেছিস, মানে কারেন্ট পাঠানোর জন্য কানেকশন তৈরি করতেছিস। একটা কি আছে তোর কাছে হচ্ছে আয়রন আছে, আর একটা কপার আছে। এবার আয়রনের রেজিস্ট্যান্স যদি দেখিস অনেক বেশি হবে, বাধা বেশি পাবে, কারেন্ট ধীরে চলবে, তাহলে আয়রনের রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স অনেক হাই হবে, আর কপারের রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স অনেক কি হবে? লো হবে। এবার হাই ইম্পিডেন্স আর লো ইম্পিডেন্স কে যদি ডাইরেক্ট যুক্ত করে দিস, বা আয়রন আর কপারকে ডাইরেক্ট তুই কি করে দিলি? যুক্ত করে দিলি, ওইখানে প্রচুর পরিমাণ কি আসবে? এনার্জি লস আসবে, ওখানে হিট তৈরি হয়ে যাবে, এনার্জি লস হয়ে যাবে, জুল ইফেক্ট দেখা যাবে। তখন কি বুদ্ধি কর, যে আমরা তো জানি একটা ওপ্যামের ক্ষেত্রে কি হয়, হাই ইনপুট ইম্পিডেন্স আর লো আউটপুট ইম্পিডেন্স আছে, তাহলে ইনপুটের দিকে কি করে দে? আয়রনটাকে লাগায় দে, তাহলে হাই এর সাথে হাই গেল। আর আউটপুটে কি করে দিচ্ছে? কপারটাকে লাগায় দে। তাহলে তোরা দেখলি ইনপুটের ভোল্টেজ আউটপুটের ভোল্টেজের সাথে কি হচ্ছে? সমান। তাহলে এই দিক থেকে আয়রনের তার আসলো, আয়রনের তার আসলো, এটা কি করলি? আয়রনের তার এসে কোথায় পড়লো? এই ওপ্যামের সার্কিটের উপর পড়লো, তাই না? ওপ্যামের সার্কিটের উপর পড়লো, এবং এইখান থেকে কি তৈরি হয়ে গেল হচ্ছে, এদিকে আয়রনের তার দিলি, এইখান থেকে কি দিলি তুই? হচ্ছে কপারের তার দিলি। তাহলে দেখ এইদিকে কি ছিল? হাই ইম্পিডেন্স, হাই ইম্পিডেন্স, আর এইদিকে কি হচ্ছে? লো ইম্পিডেন্স।
এবার এইদিকে আয়রন ভি আই যত দিছিস এটাই তো কত পাইলি, ভি আই পাইলি না? তাহলে যতটা এনার্জি দিলি অতটাই এনার্জি কি করে গেল, ট্রান্সফার করে গেল। আর মাঝখানে কি দিলে, ওপাম দ্বারা যুক্ত করলি, তাহলে হাইয়ের সাথে হাই যুক্ত করছিস। ওপামের ইনপুট মানে কত, হাই ইম্পিডেন্স, তাহলে হাইয়ের সাথে আয়রনের হাই ইম্পিডেন্স যুক্ত করে দিছিস। তার মানে কি হচ্ছে, ওই দুটোর মধ্যে এনার্জি লস কম হবে। আবার এইদিকে লো ইম্পিডেন্স কপারের সঙ্গে ওপামের কি করছিস, আউটপুট যুক্ত করে দিছিস। আর আউটপুটের ইম্পিডেন্স কি, কম ইম্পিডেন্স, কম ইম্পিডেন্স কি হচ্ছে, সেম ধরনের ইম্পিডেন্স যুক্ত হয়ে গেছে, তাহলে ওইখানেও এনার্জি লস কি হবে, কম হবে। তো এই ধরনের ম্যাচিং করার জন্য ওকে আমরা কি করি হচ্ছে ওপ্যাম্পকে ইউজ করি, ওপ্যাম্পের এই ধরনের সার্কিটকে ইউজ করি। তোরা বলবি স্যার একটা ঝালাইয়ের জন্য এত কিছু, আরে ভাই এই ঝালাইগুলো আমরা হচ্ছে মোবাইল টোবাইলের ক্ষেত্রে বলতেছি। ওকে, তোরা যে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো তৈরি করিস ওগুলোর ক্ষেত্রে বলতেছি, এই না দে বাইরের ওয়েল্ডিং করতেছিস। ওকে, তো এগুলা তখন ওইখানে এইটুক এনার্জি লস মানে অনেক কিছু, মাথায় রাখবি। ওকে, তো আমি এটা তো একটা বর্ডার সেন্সে তোদের বোঝাইলাম। ওকে, তো যখনই কি করি আমরা দুইটা হাই ইম্পিডেন্স লো ইম্পিডেন্স কে মেশাইতে যাই তখন অনেক এনার্জি লস হয়ে যায়, ওটাকে মিসম্যাচিং বলি। ওই মিসম্যাচিং কে ঠিক করতে পারি আমরা কিসের সাহায্যে, ওপাবের ভোল্টেজ ফলোয়ারের সাহায্যে বা ইউনিট গেইন বাফারের সাহায্যে। ওকে, তাহলে রাখ, তাহলে ইট ইজ ইউজড ফর ইম্পিডেন্স ম্যাচিং। ওকে, এইটো লো, তাহলে ইম্পিডেন্স ম্যাচিং সার্কিট হিসাবেও আমরা কি করি হচ্ছে এটাকে ইউজ করি। ওকে, এবার লাগ সেকেন্ড অ্যাপ্লিকেশন দেখব, ওপেম অ্যাস এ অ্যাডার। মজা পাওয়া যাবে, দেখ নাম শুনেই বুঝতে পারছিস এইখানে ওপেম সার্কিট কি করবে, যে ইনপুট গুলো দেব সেই ইনপুট গুলাকে কি করে দেবে, ও অ্যাড করবে। অর্থাৎ আউটপুটটা কি পাবো, ইনপুটের সাম আকারে পাবো, এডিশন অ্যাডার সার্কিট হিসেবে পাবো। সিম্পল জিনিস, এটা কি করতেছি, একটা তোরা ইনভার্টিং বা নন ইনভার্টিং যে কোনো ওপ্যাম্প তৈরি করতে পারিস। আমরা কি করতেছি, একটা হচ্ছে ইনভার্টিং ওপ্যাম্প তৈরি করতেছি, যেখানে আমরা কি করতেছি দুই তিনটা ভোল্টেজকে যোগ করতে চাই। এখানে কার যোগ নেব, ভোল্টেজের এই যোগ নেব। ওকে, তাহলে দুই তিনটা ভোল্টেজ আমরা যোগ করবো। এইদিকে দেখ একবার সার্কিট গুলো দেখ, তাহলে V1 V2 V3 এগুলাকে যোগ করতে চাই আমরা। ওকে, আর তোদের হচ্ছে সাপোজ ধরলাম R1 R2 R3 রেজিস্ট্যান্স নিলাম, এইদিকে এটাকে কি করে দেবো আমরা হচ্ছে গ্রাউন্ডেড করে দেবো। ওকে, প্লাস সাইড, এখান থেকে কি নেবো হচ্ছে আউটপুট ভোল্টেজ নেবো, তাহলে এখানে কি লাগাই দেবো হচ্ছে ফিডব্যাক স্টেবিলাইজেশনের জন্য ফিডব্যাক রেজিস্ট্যান্স। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আর এফ। ওকে, ডান, তাহলে এইটুকু গেল। এবার দেখ এ, এটা বি, দেখ এটা যদি জিরো হয় এটাও কত হবে, 0 ভোল্ট, কারণটা ভার্চুয়াল গ্রাউন্ড অনুযায়ী এটা কত হবে হচ্ছে 0 ভোল্ট। তাহলে এটার ভিতর দিয়ে ধরলাম I1 কারেন্ট যাচ্ছে, এটার ভিতর দিয়ে কত হচ্ছে I2 কারেন্ট, এটার ভিতর দিয়ে কত হচ্ছে I3 কারেন্ট, এটা 0 মানে এটাও কত হচ্ছে 0। তাহলে দেখ, তাহলে ভোল্টেজ voltage at A is 0 volt since at B is 0, cut off from the concept of virtual ground. Okay, তাহলে কি গেল, at note point A, এই নোট পয়েন্টে কি হচ্ছে দেখ, যতটা আসতেছে অতটাই কি হচ্ছে এখান থেকে যাবে, তাহলে যে আসে সে যায়। তাহলে কতজন মিলে আসতেছিল তোর জীবনে, I1 I2 I3, যাচ্ছে কত তোর জীবন থেকে I4। তাহলে I1 মানে কত, V1 মাইনাস 0 বাই R1 প্লাস কত হচ্ছে V2 মাইনাস 0 R2 প্লাস V3 মাইনাস 0 R3 ইকুয়াল টু 0 মাইনাস V0, কারণ এটা পয়েন্ট কত হচ্ছে V0 বাই কত হচ্ছে RF। তাহলে এখান থেকে পাইলি মাইনাস V0 বাই RF ইকুয়াল টু কত পাচ্ছিস V1 বাই R1 প্লাস V2 বাই R2 প্লাস V3 বাই R3। তাহলে এখান থেকে কি পাচ্ছিস V0 ইকুয়াল টু মাইনাস মাইনাস RF বাই V1 বাই R1 প্লাস V2 বাই R2 প্লাস V3 বাই R3। তোদের আরো
চোখের সৌন্দর্যের জন্য ইফ আমরা R1 ইকুয়াল টু R2 প্লাস R3 নেই, অর্থাৎ সবগুলো যদি একই নেই, সো ইকুয়াল টু R ধরলাম। ওকে, তাহলে সবগুলো থেকে কমন যাবে, তাহলে V0 ইকুয়াল টু কত আসলো? RF বাই R ইকুয়াল টু কত হচ্ছে? V1 প্লাস V2 প্লাস কত হচ্ছে? V3। ডান। তো দেখো এই যে আউটপুট ভোল্টেজটা পাইলাম, সেগুলো ইনপুট ভোল্টেজ গুলো সামাকারে পাইছি না, V1 প্লাস V2 প্লাস V3, তাই তো আসলো। আর এটা কি হচ্ছে? মাইনাস RF বাই R, এটা তো কি হচ্ছে? গেইনের টার্মটা আর কি। মাইনাস কিসের জন্য? কারণটা কোথায় আমরা ইনপুট গুলো কোথায় দিছি? ইনভার্টিং টার্মিনালে, তার জন্য মাইনাস আসছে, সব মিলে গেল। তাহলে কি করলো? যোগ করে দিল, এটাকেই বলি এডিশন। তার জন্য এই সার্কিটের নাম কি? ওপেন। বাস অ্যাডার, বাস। কিছু আছে? স্টেপ বাই স্টেপ কর। ওভাবে করার পর তোদের মধ্যে দেখবি স্মাইল চলে আসবে, বলে ও এতটা কিউট জিনিস করতে থাকলে। পুরো ইলেকট্রনিক্স এমন করে পড়াবো তোদেরকে। আর কিছু অ্যাপ্লিকেশন ছয়া যাক। ওকে, চলো তাতে ঝটপট লেগে নে, একদম লাইটের গতিতে সুপার ফাস্ট, তাতে লেখ। খালি লিখবি যে আসে সে যায়, লেগে দিবি, শেষ। এক্সামে লিখে দিয়ে আসবি কি বলে, যে আসে সে যায়। রেডি? তোরা খালি এইটুক মাথায় রাখবি, ওপামের ভিতরে কোনো কারেন্ট ঢোকাবি না, দয়া করে প্লিজ। তোদের মনের মধ্যে মনটা বহুতবার আনচান করবে, বলে ওপামের ভিতর দিয়ে এই একটু কারেন্ট ঢোকা, কিন্তু আটকাশি মনটাকে। ওকে, ফিজিক্সের লোকজন তোরা না বেশি ইমোশনে বেয়া যাস না, একটু আটকায় যাস, বলে না যাওয়া যাবে না এখানে। তোদের জীবনেও দেখিস না, অনেকের কাছে যাইতে ইচ্ছা করে কিন্তু সবার কাছে যাওয়া যায় না, আটকায় দিতে লাগে মাঝে মাঝে, না যাইও না। এই জিনিসটা করতে লাগবে তোদেরকে। ডান এটা? ওকে, তাহলে এইদিকে এবার লক্ষ্য করিস। হ্যাঁ, আমরা নেক্সট অ্যাপ্লিকেশন কি করতেছি? ওপাম অ্যাস অ্যান ইন্ডিকেটর, অ্যাস এ ইন্ডিকেটর। তাহলে ওপাম এই যে সার্কিটটা কাজ করবে, এখানে কি করবে? ইন্ডিকেটর হবে, মানে ইন্টিগ্রেশন করবে। তার মানে কি? এর যে আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজের বা ইনপুট সিগন্যালের কি হিসেবে কাজ করবে? ইন্টিগ্রেশন। তাহলে আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজের ইন্টিগ্রেশন করলে আমরা পাওয়া যাবো। চল দেখি হয় কি হয় না। এদিকে দেখ, খুব সুন্দর কিউটসা জিনিস তোদের এইখানে, একদম তোর মতো কিউটসা ওপ্যাম আছে। ওপ্যামের পিন নাম্বার 6 আউটপুট আছে। এটার কি আছে? অবভিয়াসলি ইনভার্টিং আছে আর নন ইনভার্টিং আছে। এটাকে কি করে দিলাম আমরা? গ্রাউন্ডেড করে দিলাম। ওকে, আর এখানে কি করে দিতেছি? একটা ইনপুট দিতেছি, ভিআই ইনপুট দিলাম। আর এইখানে এবার শোন, ক্যাপাসিটর হিসাবে ফিডব্যাক হিসাবে কি দেবো? হচ্ছে ক্যাপাসিটর দেবো। ইন্টিগ্রেশনের জন্য মাথা রাখিস ক্যাপাসিটর দেওয়া মাস্ট। ওকে, তাহলে এটা রেজিস্ট্যান্স দিলাম, এটা ক্যাপাসিটর দিলাম, সবাই জানিস।
তাহলে এটার নাম এ দিলাম, এটার নাম বি দিলাম। এটা যদি 0 ভোল্ট হয় তাহলে এটাও 0 ভোল্ট, অ্যাকর্ডিং টু কনসেপ্ট অফ ভার্চুয়াল গ্রাউন্ড এটাও কত হবে? 0 ভোল্ট। তাহলে অ্যাট নোট পয়েন্ট যে আসে সে যায়। তাহলে I1 যদি আসে, I2 হচ্ছে চলে যাবে। তাহলে দেখ I1 ইকুয়াল টু I2। এবার হচ্ছে I1 এর মান কত বল? VI মাইনাস কত হচ্ছে? 0 বাই কত হচ্ছে? আর। এইখানে ওহমের সূত্র লাগাইতে পাবে? অ্যান্সার হচ্ছে না। আমরা জানি ক্যাপাসিটর এই ধরনের কেসের ক্ষেত্রে ওহমের সূত্র কাজ করে না। তো ওইখানে কি হচ্ছে? তোরা জানিস I ইকুয়াল টু কত? I ইকুয়াল টু ডিকিউ বাই কত হচ্ছে? ডিটি। তাহলে আবার ক্যাপাসিটর থাকলে তোরা জানিস কিউ ইকুয়াল টু কত? সি ইন্টু ভি বাই কত হচ্ছে? ডিটি। সি হচ্ছে কনস্ট্যান্ট, সি কে বাইরে নিয়ে আয়, তাহলে কত হচ্ছে? সি ডিবি বাই কত হচ্ছে? ডিটি। এবার ভি মানে কি তোরা বুঝিস? ভি মানে হচ্ছে ভোল্টেজের ডিফারেন্স। তাহলে কি জিনিস গেল? I2 ইকুয়াল টু কত হবে? সি ডি বাই ডিটি। ভি মানে কত? এটার কত হচ্ছে? 0, আর এটা কত হচ্ছে? মাইনাস V0। বুঝছিস কথাটা? এই তো কিউট কিউট মানুষগুলো সব বুঝে যাস। তাহলে এইখান থেকে কি পাচ্ছি? ভিআই বাই আর ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস বাই ডি আসলো, সি ডি V0 বাই কত হচ্ছে? ডিটি। হ্যাঁ, তাহলে এইখান থেকে তোরা বল কি পাচ্ছিস তোরা? ডি V0 বাই ডিটি ইকুয়াল টু কত পাচ্ছিস? মাইনাস CR 7 না, হ্যাঁ রোনাল্ডো আসে নাই এখানে। তাহলে এটা কত হচ্ছে? ডি V0 মাইনাস RC VI ইন্টু ডিটি। এবার V0 এর মান পাওয়ার জন্য কি করবে? বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দেবে, স্বাভাবিক জিনিস না? তাহলে বোথ সাইডে কি করে দিবি? হচ্ছে ইন্টিগ্রেশন করে দিবি। ওকে, তাহলে বোথ সাইড কি হইতো? 1 বাই, ওকে, তাহলে কত আসলো? 1 বাই RC। ঠিক আছে, তাহলে 1 বাই কত আসলো? হচ্ছে RC। ঝগড়া করিস কেন আমার সাথে এগুলো নিয়ে? এবার দেখ, তাহলে সুতরাং V0 ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস 1 বাই RC VI ডিটি, হ্যাঁ না? তাহলে দেখ তো আউটপুট ভোল্টেজটা যে পাইলাম সেটা ইনপুট ভোল্টেজের কিসের আকারে পাইছি? ইন্টিগ্রেশনের আকারে। তার জন্য নাম কি হচ্ছে? ইন্টিগ্রেটর সার্কিট। এই তো বিউটিফুল কিউট জিনিস। ওকে, এর থেকে সুন্দর জিনিস আর কি চাইছ তোরা বলতো? কে তোদের এমন ভালোবাসা পড়াবে? তাহলে সো আউটপুট is in the form of input signal. Output is in the form of input signal. Okay, so it act as a integrator circuit. Done. এইটুকু আগে বল আমাকে, কারো বুঝতে কোনো প্রবলেম আছে এইটুক নিয়ে? কারো বুঝতে কিছু প্রবলেম? তো শোন, এটাকে আমি তোদের আরেকটা প্রসেস একটু দাঁড়া, হ্যাঁ লিখবি সবাই লিখবি, আর একটু দেখা। তোরা যদি খুশি হয়ে গেছিস তাহলে তোকে আরেকটু নতুন জিনিস শেখাই দিই। খুশি হইলে না মানুষকে একটু সঙ্গে সঙ্গে আরেকটু বেশি করে দেখিস না? তোরা হচ্ছে তোদের মা বাবা যখন খাস খুশি হয় তখন আরেকটু বলে মা একটু ভাত নে, বাবা একটু ভাত নে, তো দেয় না? তো তোরা যেহেতু খুশি হয়ে পড়াশোনা করতেছিস আর একটু খুশির খবর দিতেছি, দেখ যে এটা একটু নতুন ভাবে দেখি। ওকে, অ্যাট নোট পয়েন্ট এ, ওখানে কি করে দিবি? যে আসে সে যায়। তাহলে যতটা আসলো অতটা চলে গেল। তাহলে কি হবে? VI মাইনাস 0 বাই কত হচ্ছে? আর, হ্যাঁ না? ওকে, তাহলে কত হচ্ছে? 0 মাইনাস V0 বাই, এটা রেজিস্ট্যান্স কি? এটা ক্যাপাসিটর না? ক্যাপাসিটরের রেজিস্ট্যান্স কত হয়? XC। তোরা জানিস ক্যাপাসিটরের রেজিস্ট্যান্স XC ইকুয়াল টু কত? 1 বাই J ওমেগা C। জানিস? এগুলো কোথায় পড়াইছি? ওই আগের 7টা লেকচারেই আছে সবকিছু, ওখানে বোঝাইছি। আমি জানি যে এগুলো পড়ানোর জন্য ওগুলো লাগবেই, ওই জন্য ওই 7টা লেকচারে আমি ডিকশনারি সব বোঝাই দিয়েছি। এবার বসায় দে চুপচাপ, হ্যাঁ কেউ জানবে না, চুপচাপ বসায় দে। তাহলে VI বাই R ইকুয়াল টু কি আসলো? মাইনাস V0 বাই, এটা বসায় দে, কত আসবে? 1 বাই J ওমেগা C। তোর হচ্ছে V0 এর মান লাগবে, তাহলে এখান থেকে কি আসবে? হচ্ছে VI বাই R ইকুয়াল টু মাইনাস J ওমেগা C ইন্টু V0। তাহলে V0 বাই VI ইকুয়াল টু কত হবে বলতো? V0 বাই VI ইকুয়াল টু
কতগুলো v0 এর সাথে গুণ যাবে, তাহলে -1/j⍵c আর হচ্ছে কত আছে সবই নিচে যাবে না। এবার দেখ যেটা কি যেখানে ইমেজিনারি নাম্বার, তোরা জানিস তো আই দিয়ে লিখতেছিস না, কারেন্টের সাথে আই মিলে যায়, ওই জন্য আমরা এখানে কি দিয়ে লিখি, আচ্ছা জে দিয়ে লিখি। এবার এটার থেকে কি পাইতেছিস দেখ তো, সুন্দর জিনিসটা লক্ষ্য কর, সবার একদম 100% ফোকাস এইদিকে দে। যদি এটা তাহলে গেল, মাইনাস সাইনটা কাকে রিপ্রেজেন্ট করে, ফেসকে, 180 ডিগ্রি ফেস, তোরা সবাই জানিস। কই থেকে আমি এটা তোদের শেখাই দিই যে e⁻i⁻θ কত হচ্ছে cos θ প্লাস i sin θ, থিটা ইকুয়াল টু পাই বসাই দে, তো থিটা ইকুয়াল টু পাই পুট কর, তাহলে কি পাবি, e⁻i পাই ইকুয়াল টু কত হচ্ছে cos পাই প্লাস i sin পাই। cos পাই মানে কত হচ্ছে -1 প্লাস i ইনটু sin পাই মানে 0 মানে -1, তাহলে -1 কত ফেসকে রিপ্রেজেন্ট করে, পাই ফেসকে। তাহলে এটা তো শুধুমাত্র ফেস, এটা সাইডে দে। তাহলে যদি দেখিস ওকে, ভোল্টেজ গেইন, সো ভোল্টেজ গেইন কত হবে, ভোল্টেজ গেইন তাহলে কত হবে v0/vi, এটার মড ইকুয়াল টু কত হচ্ছে 1/, এটা তো কিছু যাই আসে না, হ্যাঁ না, তাহলে কত আসলো ওমেগা সি আর। ওকে, কারণটা মড নিয়ে নিছি, যে কত হয়ে গেছে 1 হয়ে গেছে। ওকে, আর হচ্ছে মাইনাস তো নেবই না ওগুলো স্যার। তাহলে এটা গেল, দেখ এবার ইন্টারেস্টিং জিনিস, এটা কি গেল হচ্ছে ভোল্টেজ গেইন ইকুয়াল টু 1/ω/CR। এবার কথা, তুই যে এখানে ইনপুট ভোল্টেজটা দিছিস, শোন এদিকে, ইনপুট ভোল্টেজটার যে ফ্রিকোয়েন্সি আসছিস খুব লো ফ্রিকোয়েন্সিতে পাঠাইছিস না। দেখ এট লো ফ্রিকোয়েন্সি, এট ওমেগা টেন্ডস টু 0, লো ফ্রিকোয়েন্সি না, দেখ ভালো করে, লো ফ্রিকোয়েন্সি ইনপুট। তাহলে যে ইনপুটটা দিলি ওটা কি হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি দেওয়ার সাথে সাথে এবি কত আসলে দেখতো 1/0 সামথিং বাই 0 মানে কত হচ্ছে টেন্ডস টু ইনফিনিটি। তাহলে গেইন কি হয়ে গেছে, হাই হয়ে গেছে না। এবার তোরা বল, একটা সার্কিটের যদি ভোল্টেজ গেইন হাই হয়ে যায়, সার্কিটটা আনস্টেবল হবে কি হবে না, হবে। আমি এর আগের দিন শেখাইছিলাম, তোদের বলছিলাম যে যখনই কোনো একটা সার্কিট প্রচুর হাই গেইন হয়ে যাবে, ঠিক আছে, তখন ও কি করবে হচ্ছে ঝাঁকাঝাঁকি শুরু করে যাবে, আনস্টেবল হয়ে যাবে। অর্থাৎ এই যে ইন্ডিকেটর সার্কিটটা আছে, এই ইন্ডিকেটর সার্কিটটা যদি ইনপুট ভোল্টেজটা আমরা কি করি লো ফ্রিকোয়েন্সিতে দেখি, তাহলে ভোল্টেজ গেইন কি হয়ে যাবে, অনেক অনেক হাই হয়ে যাবে। এই যেহেতু অনেক অনেক হাই হয়ে যাবে, তার জন্য সার্কিটটা কি হবে আনস্টেবল, আর আনস্টেবল হলে ভুলভাল অ্যান্সার দেওয়া শুরু করবে। এবার তুই কি চাস না, আনস্টেবল সার্কিট চাস না, তার জন্য এটাকে কি করতে লাগবে, স্টেবল করতে লাগবে। স্টেবল করার জন্য আমরা কি করব, এটাকে মডিফাই করব। তার জন্য নেক্সট অ্যাপ্লিকেশন যেটা শিখবো সেটা হচ্ছে মডিফাইড অ্যাম্পলিফায়ার ইন্টিগ্রেটর সার্কিট। ওকে, তাহলে একটার থেকে একটা এমন করে আমরা বানাবো, বুঝছিস। তাহলে এটা দেখ সুন্দর লাগতেছিল, সত্যি সুন্দর, কিন্তু এটার মধ্যে লো ফ্রিকোয়েন্সিতে এটা কাজ করবে না ঠিক করে, লো ফ্রিকোয়েন্সিতে আনস্টেবল হবে। আর আমরা চাই অল ওভার দা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, সব পুরো ফ্রিকোয়েন্সির জন্য কাজ করবে। আমরা বলছিলাম না ইনফাইনাইট ব্যান্ডউইথ আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স বলে, একটা ওপেন 0 থেকে ইনফাইনাইট যে কোনো ফ্রিকোয়েন্সি রেঞ্জে কাজ করুক। এখানে দেখলাম 0 ফ্রিকোয়েন্সি রেঞ্জে কাজই করতেছে না ঠিক করে, আর আমরা চাই পুরো ফ্রিকোয়েন্সি রেঞ্জে কাজ করুক। ওকে, সো at low frequency range, voltage gain of an integrator circuit becomes, at low frequency range voltage gain of an integrator circuit becomes unstable. Okay, so we can't use integrator circuit as a, we can't use integrator circuit as a circuit at low frequency, at low frequency. So we have to modify it. তো নেক্সট অ্যাপ্লিকেশন হবে হচ্ছে
মডিফাইড ইন্ডিকেটর সার্কিট। লাগে না এটা? তাড়াতাড়ি, সুপার ফাস্ট। ডান এডুক। এর থেকে লিকুইড বের হচ্ছে না কেন? চলো হেডিং দে তাহলে। এবার হচ্ছে মডিফাইড ইন্ডিকেটর সার্কিট। চলো দেখি এবার আমাদের মডিফাই করার পর যে সার্কিটটা পাবো সেটা অল ফ্রিকোয়েন্সি রেঞ্জে কাজ করে কি করে না। দেখ হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জে তো এটারও কোনো প্রবলেম নাই, শুধু লো ফ্রিকোয়েন্সি রেঞ্জেই প্রবলেম। তো দেখি একটু সুবিধা করার চেষ্টা করি। তো ফোর্থ নাম্বার, মডিফাইড ইন্ডিকেটর সার্কিট ডায়াগ্রাম ওপেন। তো এবার মডিফাইড ইন্ডিকেটর, এদিকে শুনতে তোরা প্রবলেম কি ছিল, যদি প্রবলেম বুঝি ভালো করে তাহলে আমরা সলিউশনও খুঁজে পাবো। ঠিক আছে, প্রবলেম ছিল আমাদের এটার ভিতরে যখন দিয়ে কি করতেছি ভালো করে দেখ, এটার গেইন কি হয়ে গেছিল, সার্কিটের গেইন প্রচুর পরিমাণ বেড়ে গেছিল, হাই হয়ে গেছিল। আর গেইন বাড়ার জন্য এটার মধ্যে কি আসতেছিল, একটা আনস্টেবল আসতেছিল। কখন? যখন আমরা লো ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছিলাম। এবার গেইন কমানোর জন্য আমরা কি করি বলতো, সিম্পল জিনিস, যে গেইন কমাইতে চাই, গেইন কেমন করে কমাবো, যখন কি করব, ইনপুট আউটপুটের কিছু ভোল্টেজ কি কোথায় পাঠাবো, আমরা ইনপুটে পাঠাবো। দেখ এই ফিডব্যাকটা কিসের জন্য ইউজ করছিলাম মনে আছে, ফিডব্যাকটা ইউজই করছিলাম যাতে ইনপুটে যে আউটপুটে যে হাই গেইনটা আসছিল ওটার কিছুটা পার্ট কোথায় পাঠাইতে পারি, আমরা ইনপুটে তা পাঠাইতে পারি। তার জন্যই তো আমরা ফিডব্যাকটা ইউজ করছিলাম। আর এটা কি আসে, ইনপুটে আসার পর কি করে দেবে, নেগেটিভ করে দেবে। এখানে কোথায় আমরা ইউজ করি, ওই জন্য নেগেটিভ ফিডব্যাক ইউজ করি। এর আগের দিন বোঝাইছিলাম আমি তোদের। তাহলে ভালো করে শোন, এটার কিছুটা পার্ট কোথায় আনবো, এখানে আনবো। এবার গেইন বাড়া আছে মানে কি, এটার পার্ট কি আসতেছে, কম আসতেছে। ঠিক আছে, এর কিছু অংশ এখানে আনবো, কিন্তু ওই অংশটার পরিমাণ কম, তার জন্য এটার গেইন কি আছে, বেশি। এবার তোরা ভালো করে বস, এই আউটপুটের কিছুটা পার্ট এইখানে আনার জন্য কি করতে লাগবে, এটার রেজিস্ট্যান্স কি করে দিতে লাগবে, কম করতে লাগবে না। যখন এই রেজিস্ট্যান্স কম হবে তখনই তো এখান থেকে এখানে ইজিলি আসবে। ওকে, তো রেজিস্ট্যান্স কম করার জন্য আমরা একটা বুদ্ধি কি করি, আমরা প্যারালাল সার্কিট প্যারালাল রেজিস্ট্যান্স এর সঙ্গে লাগাই দিই। তোরা জানিস এটা ভালো করেই যে কি হচ্ছে, যে কোনো প্যারালাল সার্কিটের রেজিস্ট্যান্স সবসময় কম হয় আর সিরিজ সার্কিটের রেজিস্ট্যান্স সবসময় বেশি হয়। একটা উদাহরণ দিই বুঝবি। ধরে নে এটা কি আছে,
এটা 2 ওহম আর এটা কত আছে হচ্ছে 4 ওহম। ওকে, তাহলে এটার অ্যান্সার কত হলো বলতো? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? 2 + 4 = 6 সিরিজ। আর যদি এটারই প্যারালাল করতাম, এটা 2 আর এটা কত হচ্ছে 4, তাহলে কত হবে? তাহলে আর আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হবে হচ্ছে 2 ইনটু কত হচ্ছে 4 বাই কত হচ্ছে 6, তাই না? তাহলে কত হচ্ছে 4 বাই কত হলো 3। বুঝছিস? তাহলে এটা 1 পয়েন্ট কত হলো সামথিং। ওকে, তাহলে 1 পয়েন্ট সামথিং হলো আর এটা কত হলো 6। তাহলে সিরিজের রেজিস্ট্যান্স বাড়ে, প্যারালালি রেজিস্ট্যান্স কি হচ্ছে কমে। তো এটার সাথে কি করলাম, প্যারালালি আরেকটা রেজিস্ট্যান্স যোগ করে দিলাম। তাহলে এইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে? কমবে। তাহলে এবার আউটপুট থেকে অনেকটা বড় পার্ট কোথায় চলে আসবে? ইনপুটে। আর ইনপুটে কোন টার্মিনালে আসবে? ইনভার্টিং টার্মিনালে আসবে। তাহলে কিছুটা কি করে দেবে? মাইনাস করে দেবে। তাহলে গেইন এবার কি হবে হচ্ছে কমতে থাকবে। বুঝছিস? তাহলে এমন করে মডিফাই করব। তাহলে এটা যদি দেখি, এটার ইকুইভ্যালেন্ট সার্কিট কি হবে? ইকুইভ্যালেন্ট সার্কিট একবার দেখ, বুঝে নে, সিম্পল আমি ভাবে করাচ্ছি। তাহলে কি গেল, এটা হচ্ছে ওপ অ্যাম্প মাইনাস প্লাস, প্লাসটাকে কি করছি আমরা গ্রাউন্ডেড করছি, মাইনাসটাকে ভিআই দিছি, আর দিছি, এই দুটাকে কি করলাম একটা সাপোজ জে টাইপ নাম দিয়ে দিলাম ইকুইভ্যালেন্ট, আর এটা কি হচ্ছে ভি আউটপুট। তাহলে জে টাইপ ইকুয়াল টু কত হবে বলতো? সো জে টাইপ ইকুয়াল টু কত? এই দুটো কিসে আছে? প্যারালালি। তাহলে এটার রেজিস্ট্যান্স কত? আর আর এটার রেজিস্ট্যান্স কত হচ্ছে এক্সসি, একটু আগেই দেখলাম না এক্সসি। তাহলে কি হবে তুমি নিজেরাই বল। তাহলে একটু কত হবে আর এফ এক্সসি বাই কত আর এফ প্লাস এক্সসি। বুঝছিস তো কই থেকে আসছে? ঠিক আছে, যদি কেউ না বুঝিস আরেকবার করে দেই, তোদের উপর ভরসা নাই বেশি। তাহলে কত হচ্ছে 1/r, এটা প্যারালাল সার্কিটের ক্ষেত্রে তো এমন করেই লেখে, তাই না? তাহলে সবকিছু করাইছি। তাহলে জেড এফ ইকুয়াল টু কত হবে আর এক্সসি আর কত হচ্ছে আর প্লাস এক্সসি। বুঝছিস? তাহলে এটা গেল। এবার শোন, তাহলে এটা গেল। এবার যে আসে সে যাই ইউজ করে দে, যে আসলো সে গেল, দেখ উত্তর কি আসে। এইটুকুই ছিল মডিফাই করার। এইদিকে দেখ, তাহলে তাহলে এটা করেই নি আগে, তাকায় দিকে সবাই এক নোট পয়েন্ট। এটা যদি কি দেশ এ বি, এটা 0 ভোল্ট, তাহলে এটা কত হচ্ছে 0 ভোল্ট। অ্যাট নোট পয়েন্ট এ, এতে কি হবে বলতো? যে আসবে সে যাবে, কত নিয়ে আসলো ভিআই মাইনাস 0 বাই কত হচ্ছে আর 0 মাইনাস কত হচ্ছে ভি 0 বাই কত হচ্ছে জেড এফ, রেজিস্ট্যান্স কত জেড এফ গেল। তাহলে এখান থেকে কত আসবে হচ্ছে ভিআই বাই আর ইকুয়াল টু ভি 0 বাই জেড এফ। তাহলে কত আসলো ভি 0 বাই ভিআই ইকুয়াল টু কত আসবে হচ্ছে ভিআই এর সঙ্গে জেড এফ, আর এটা কত হচ্ছে আর মাইনাস। ওকে, জেড এফ এর ভ্যালু বসায় দে। তাহলে ভি 0 বাই ভিআই, এদিকে দেখ, তাহলে হচ্ছে 1/r, জেড এফ মানে কত হচ্ছে আর এফ এক্সি বাই কত হচ্ছে আর এফ প্লাস এক্সি। তোরা সবাই জানিস এক্সি মানে কত 1/j⍵c। তাহলে ভ্যালুগুলো পুট করে দে। তাহলে ভি 0 বাই ভিআই ইকুয়াল টু মাইনাস আর এফ বাই আর 1 বাই, এটা এখানে নিয়ে যায়, তাহলে কত আসবে 1 প্লাস আর এফ বাই এক্সি। তাহলে এদিকে ভি 0 বাই ভিআই গেইন ইকুয়াল টু আর এফ বাই আর 1 বাই, ভ্যালু পুট করে দে 1 প্লাস আর এফ 1/j⍵c 1/j⍵c। তাহলে কত আসবে ভি 0 বাই ভিআই ইকুয়াল টু মাইনাস আর এফ বাই আর ইকুয়াল টু কত হচ্ছে, এটা উপরে চলে যাবে, তাহলে 1/1 প্লাস j⍵c আর এফ। ঠিক আছে, এইটুকু দেখতো, বুঝছিস কি বুঝিস নাই? তাহলে গেইন কত হবে দেখতো। সো গেইন এবি ইকুয়াল টু ভি 0 বাই ভিআই, গেইন বলতে ভোল্টেজ গেইন। হ্যাঁ, মড করলে কি হবে, এটা হচ্ছে এখন লেখা সবার, মড করলে কি হবে দেখ, এটার মড করলে কি আসবে অ্যান্সার বল আমাকে। কত হবে আর এফ বাই আর 1 বাই, এটা কত হবে √1 প্লাস ওমেগা স্কোয়ার সি স্কোয়ার আর এফ স্কোয়ার। বুঝছিস তো?
কারণ এটা তোরা জানিস তো জেড ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এটার জন্য মড করি কত হয়, এক্স স্কোয়ার প্লাস কত হচ্ছে ওয়াই স্কোয়ার, তাই তো করলাম। এটা হচ্ছে ওয়ান প্লাস কত হচ্ছে জে ওমেগা সি, তাহলে এক্স প্লাস আই ওয়াই স্কোয়ার, তার জন্য কত এক্স স্কোয়ার প্লাস কত হচ্ছে ওয়াই স্কোয়ার, এটাই করে গেলাম। এবার দেখ ভালো করে, এইবারে খেয়াল হবে, শোন এটা আসলো তাহলে। এবার দেখ অ্যাট ওমেগা টেন্ডস টু জিরোতে, তাহলে এবি ইকুয়াল টু কত হচ্ছে ভোল্টেজ গেইন, এবি ইকুয়াল টু দেখ আর এফ বাই আর ইন্টু কত হচ্ছে ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস ওমেগা টেন্ডস টু কত হচ্ছে জিরো, ওমেগার ভ্যালু কত পুট করে দে জিরো, তাহলে এবি ইকুয়াল টু কত হচ্ছে আর এফ বাই আর, হুইচ ইজ নট কি হচ্ছে ইনফাইনাইট, বুঝছিস তো। আগের বার ওমেগা অর্থাৎ লো ফ্রিকোয়েন্সিতে এবি কত আসছিল ইনফিনিট আসছিল, তার জন্য সার্কিট আনস্টেবল হয়েছে। এবার লো ফ্রিকোয়েন্সিতে এবি এটা আসলো, আনস্টেবল হয় নাই, তার জন্য এটা কি করছি মডিফাইড করছি, লিখে দে মডিফাইড ইন্টিগ্রেটর। এটা তাহলে এখন কি করবে, কাজ করবে হচ্ছে অল ফ্রিকোয়েন্সি রেঞ্জে কাজ করবে। কারণটা বুঝতেই পারছিস, সেখানে দেখ ওমেগার ভ্যালু যদি হাই পুট করিস এটা কি হয়ে যাবে, নিচেরটা কি হচ্ছে হাই, তাহলে ওয়ান বাই সামথিং হাই কি হবে লো হবে, তাহলে ইজিলি কাজ করবে। তাহলে কি আসলো দেখ আমাদের যে ওপ্যাম মডিফাইড ইন্টিগ্রেটর সার্কিট বানালাম তার ভোল্টেজ গেইন কি আসবে লোই আসবে, আর এটাই দরকার স্টেবিলিটি রাখার জন্য। ওকে তাহলে দেখ, সো মডিফাইড ইন্টিগ্রেটর সার্কিট ওয়ার্ক properly for all frequency range। মুখের মধ্যে একটু স্মাইল দে, একাই একাই তৈরি করতে পাইতেছিস এগুলা, ওকে বুঝতে পাইতেছিস যে কোথায় থেকে কোথায় সার্কিট কেমন করে চেঞ্জ হচ্ছে, এটাই ফিজিক্স স্পেশাল জিনিস। ওকে বলে আমি একাই একাই শিখবো, বলে সার্কিটের ভিতরে এইখানে এটা প্রবলেম আছে, এটাকে আমরা ঠিক করে এটা ঠিক করব। ওকে বইয়ের ভিতরে সব পাবি, এই গল্পটা পাবি না যে কেমন করে কি হচ্ছে একটা থেকে একটা। চলো লেখো। হয়েছে সবার লাগা একটু, চল তাড়াতাড়ি সুপার ফাস্ট, অনেক কিছু করতে লাগবে আরো। আমার কিন্তু এমনি মাইগ্রেনের ব্যথা, হ্যাঁ তোদের কত কষ্ট নিয়ে পড়াইতেছি, তোদের যাদের যাদের মাইগ্রেনের ব্যথা আছে তারা রিয়েলাইজ করবি, আর যাদের নাই সে জীবনে রিয়েলাইজ করবি না যে মাইগ্রেনের ব্যথা কি জিনিস। মনে হবে লোকটা তো আর কথা বলতেছে ঘুরতেছে খাইতেছে যাইতেছে, কি এমন আছে।
মাইগ্রেনের ব্যথার একটা জিনিস বলি, আমার সাথে কার কার মেলে আমি জানি না, আমার যখন ব্যথা ওঠে না, আমি যে আইলাইনারটা আমার এটার নিচে রাখি, সেই ব্যথা করে একদম টক টক করে ওঠে, মানে এটা ছিঁড়ে পড়তেছে। আবার যখন এই আইলাইনার উপরে তুলি তখন একটু শান্তি লাগে। ওই জন্য মাইগ্রেনের ব্যথা আমি অন্তত যেটা দেখছি, কেউ বিছানায় যখন শুবি বালিশ নিয়ে শুইস না মাইগ্রেনের ব্যথা উঠলে, আইলাইনের নিচে পড়ে আর ব্যথা বাড়তে থাকে। উল্টা আরো বিছনায় এখানে থাকলে মাথা এমন করে হেলায় দিবি, এমন করে হেলায় দিয়ে শুবি, যাতে চোখটা এমন করে হচ্ছে কি করে হচ্ছে উপরে থাকে আইলাইনারটা। তো ডান, এগুলা শেষ। এবার দেখ ওবামকে কি হিসেবে কাজ করাইলাম আমরা, ইন্ডিকেটর হিসেবে কাজ করাইলাম। এবং ইন্ডিকেটর যখন কাজ করাইলাম তখন দেখলাম নর্মাল ইন্ডিকেশন সার্কিটটার ক্ষেত্রে কিছু প্রবলেম হচ্ছে, লো ফ্রিকোয়েন্সি রেঞ্জে কাজ করতেছিল না। তার জন্য আমরা মডিফাইড করলাম, মডিফাইড করার জন্য কি করলাম, ক্যাপাসিটরের সঙ্গে এই রেজিস্ট্যান্সটা যুক্ত করলাম। এবার রেজিস্ট্যান্সটাকে যদি আউট করে দিস তাহলে কি তৈরি হয়ে যাবে হচ্ছে নর্মাল ইন্ডিকেটরটা, আর রেজিস্ট্যান্স থাকলে এটা। এবার আমরা কি করব, ইন্টিগ্রেশন শিখলাম, তাহলে ডেরিভেটিভ শিখবি কি শিখবি না, অবভিয়াসলি। তাহলে ওপেন সার্কিটটাকে কি হিসেবে কাজ করাবে, এবার হচ্ছে ডিফারেন্সিয়েটর, ডেরিভেটিভ হিসেবে। এবার শোন ভালো করে, যখন ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ কি আমরা জানি একে অপরের উল্টা না, তাই না? ইন্টিগ্রেশন ডেরিভেটিভ একে অপরের উল্টা। যেমন এক্স স্কয়ারের ডেরিভেটিভ করলে 2x পাই, আবার 2x কে ডেরিভেটিভ করলে কি পাস হচ্ছে এক্স স্কয়ার পাস। ওকে, মানে উল্টাটা পাস। যেমন এক্স স্কয়ারের ডেরিভেটিভ করলে কত আসে, ডেরিভেটিভ কর তাহলে কত পাবি, 2x পাবি। আবার 2x কে কি করে দে, ইন্টিগ্রেশন করে দে, তাহলে কত পাবি, 2 × x স্কয়ার বাই কত হচ্ছে 2, তাহলে কত হচ্ছে x স্কয়ার। তাহলে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন কি হচ্ছে, একে অপরের জাস্ট উল্টাটা। তার মানে কি, তার মানে ওপামের ক্ষেত্রেও যে সার্কিটটা তৈরি করবি, ইন্টিগ্রেশন সার্কিট যেটা বানাইছিস, ইন্টিগ্রেটর সার্কিট যেটা বানাইছিলি, ওই ডিফারেন্সিয়েটর কি করবি, উল্টায় দে। উল্টে বলতে স্যার কি উল্টায় দেবো, সার্কিটটা কি এমন করে দিব, না না, জাস্ট কি করা হচ্ছে, যেখানে রেজিস্ট্যান্স দিছিল ওখানে ক্যাপাসিটর দে, যেখানে ক্যাপাসিটর দিছিল ওখানে রেজিস্ট্যান্স দে, শেষ, খেল খতম। ওকে, তাহলে এখানে কি দিয়ে দে, ক্যাপাসিটর দিয়ে দে, আর এখানে কি দিয়ে দিচ্ছে, রেজিস্ট্যান্স দিয়ে দে। তাহলে কি হয়ে গেল, ডিফারেন্সিয়েটর সার্কিট তৈরি। এটা কত নাম্বার অ্যাপ্লিকেশনটা, 5th, ডিফারেন্সিয়েটর। বুঝলি? এইদিকে দেখ, সবাই তাকা একটু, তোদেরকে আমি এমন সহজ করে দিতেছি, ওকে 1 2 এর বাচ্চার মতো করে পড়াইতেছি, খালি উল্টাই দিছিস। এবার দেখ কি হয়েছে, খেল কি দাঁড়াইছে, তবে যে আসে সে যায় অ্যাট নোট পয়েন্ট এ। এতে কি হইতেছে, এইদিকে তাকা, এতে যে আসে সে যায়, তাহলে কি আসলো, I1, তাহলে কত হচ্ছে, এটা ক্যাপাসিটর লাগানো আছে না, যার ক্যাপাসিট্যান্স কত আছে সি, তাহলে কি হতো সি ডি বাই ডিটি কত হবে, ভিআই মাইনাস কত হবে, ভি0, একটু আগেই তো শেখালাম। আর এটার ক্ষেত্রে কত হবে, 0 মাইনাস কত হচ্ছে, ভি0 বাই কত হচ্ছে রেজিস্ট্যান্স কত আর। তাহলে এখান থেকে কত আসলো, সি ডি ভিআই বাই কত হচ্ছে ডিটি ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস ভি0 বাই আর। তাহলে এখান থেকে ভি0 ইকুয়াল টু কত হচ্ছিল বলতো, মাইনাস আর সি ডি ভিআই বাই কত হচ্ছে ডিটি। তাহলে দেখ আউটপুট ভোল্টেজ কত আসছে, আউটপুট ভোল্টেজ হচ্ছে মাইনাস আর সি ইন্টু ইন্টু ডি ভিআই বাই ডিটি। অর্থাৎ ইনপুট ভোল্টেজের কি আকারে পাইছিস, ডেরিভেটিভ আকারে পাইছিস, তার জন্য ইট ওয়ার্কস আছে ডিফারেন্সিয়েটর সার্কিট। বুঝছিস? তাহলে দেখ, সো আউটপুট, আমি নিচে লিখতেই পাবো না, আমি উপরে লিখি, এত ব্যথা করে কেন, উপরে লিখি, নিচে হালছি না মনে হয় আমার ছিঁড়া পড়তেছে, লাগ। সো আউটপুট এটাই আবার লিখতে পাইতেছি, সো আউটপুট ভোল্টেজ is in the form of derivative of input signal, derivative of input signal, so it act as a differentiator circuit। এবার শোন, এটাকে অবভিয়াসলি কি করব, তোরা ছোট ছোট বাচ্চা খুশি হয়ে গেছিস বলে স্যার উল্টে দিছি হয়ে গেছে,
তাহলে তোদেরকে আর একটা মেথড শেখাবো, দেখ এইদিকে। অ্যাড নট পয়েন্ট এ কি হবে, যে আসে সে যায়, চেঞ্জ করে দে বুদ্ধি, তাহলে কত হচ্ছে ভিআই মাইনাস জিরো বাই কত হচ্ছে এক্সি, কারণটা ক্যাপাসিটর রেজিস্ট্যান্স কত এক্সি, তারপর কত হবে জিরো মাইনাস ভি জিরো বাই আর, বসাই দে। তাহলে ভিআই ইকুয়াল টু এক্সি মানে কত ওয়ান বাই জে ওমেগা সি ইকুয়াল টু মাইনাস ভি জিরো বাই আর। তাহলে এখান থেকে কত আসলো জে ওমেগা সি ভিআই ইকুয়াল টু মাইনাস ভি জিরো বাই আর। এদিকে তাকা একটু সবাই, তাহলে ভি জিরো বাই ভিআই ইকুয়াল টু কত আসলো মাইনাস জে ওমেগা সি আর, ঠিক আছে, ভিআই এর সাথে গুণ থাকবে না, হ্যাঁ এটাই গেল। এবার দেখ শোন, তাহলে গেইন কত হবে, ভোল্টেজ গেইন বল, শুধু কি নিয়ে কথা বলবো, ম্যাগনিটিউড নিয়ে কথা বলি। তাহলে এ ভি ইকুয়াল টু কত আসলো মাইনাস ভি জিরো বাই ভিআই মাইনাস ফেস আউট করে দিলাম, তাহলে কত হচ্ছে ওমেগা সি আর। ওকে, তাহলে ফেস আউট করে দিলাম, দেখ অ্যাট ওমেগা ওমেগা টেন্স টু ইনফিনিটিতে কি হইতেছে ভালো করে দেখতো, এ বি টেন্স টু কত হচ্ছে ইনফিনিটি না, বস ওমেগা টেন্স টু ইনফিনিটি বসালাম, এখানে ইনফিনিটি বসায়, তাহলে এ বির মান কত হবে ইনফিনিট। তার মানে আমরা যে ডিফারেন্সিয়েটর সার্কিটটা তৈরি করছি সেই সার্কিটটার ক্ষেত্রে হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জে গেইন কত আসতেছে ইনফিনিট আসতেছে। তাহলে হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জে গেইন ইনফিনিট মানে সার্কিটটা আবার কি হয়ে যাবে আনস্টেবল হয়ে যাবে। এবার সার্কিট তার মানে কি হচ্ছে, আমাদের আইডিয়াল সিচুয়েশন অনুযায়ী একটা ওপ্যাম্প জিরো থেকে ইনফিনিট রেঞ্জে কাজ করা উচিত, কিন্তু লো ফ্রিকোয়েন্সি রেঞ্জে তো কাজ করতেছে, কারণ ওমেগার মান তখন কি আছে লো আছে, ইজিলি কাজ করতেছে। কিন্তু হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জে এটা গিয়ে কি করতেছে, গেইন ইনফিনিট দিতেছে, হাই গেইন দিতেছে, আর হাই গেইন আসলে ওটা আনস্টেবল সার্কিট হবে, তার মানে সার্কিট আবার ভালো ভালো রেজাল্ট দিবে না। এবার ভালো রেজাল্ট না দিলেও অবভিয়াসলি ওটাকে কি করবি তোরা, মডিফাইড করবি। তাহলে এইখানে প্রবলেমটা ভালো করে বস, প্রবলেম হচ্ছে হাই ফ্রিকোয়েন্সিতে, তাহলে তোকে এমন করে মডিফাই করতে লাগবে যাতে হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করে, তাহলে পরের অ্যাপ্লিকেশন কি হবে মডিফাইড ডিফারেন্সিয়েটর, বাস। বুঝছিস, খুশি হয়ে গেছিস না রুজিনা, বলে একটা করব ওইটার ভুল প্রমাণ করব ওইটাকে আবার ঠিক করব, এমন করে পড়াশোনা করতে লাগে। আমি বলছি না তোদেরকে ইলেকট্রনিক্স এমন করে শেখাবো না, তোরা 2 দিন পরে আর বলবি বলে এইখানে পড়ে এমন মজা পাইলাম, আর কি বলি। ইলেকট্রনিক্সের যেটা ভয়ভূত ছিল সেই ভয়ভূত তোদের সব দূর করে দেবো, খালি যে আসে সে যায়, হ্যাঁ এতটুকু বিশ্বাস করতে লাগবে মন থেকে। যদি বিশ্বাস করতে না পারিস তাহলে ইলেকট্রনিক্স কঠিন লাগবে। কথা হচ্ছে আমার এত যন্ত্রণা করতেছে কেন মাথাটা, ডাক্তার টাক্তারও কিচ্ছু কাজ করতেছে না। তবু তোদের পড়াইতেছি, হে আল্লাহ, হে ভগবান, হে খ্রিস্ট, এদেরকে একটু জ্ঞান বুদ্ধি দিস, এদের স্যারটা এত কষ্ট করে পড়াইতেছে তারপরে ওইগুলো ঠিকঠাক করে পড়াশোনা করে না, কি করা যায়। So at high frequency differentiator circuit becomes unstable since gain since voltage gain মানেই voltage gain, কারণ ওপ অ্যাম্প মানেই ভোল্টেজ সেন্সিটিভ ডিভাইস। ওকে, since voltage gains is very high at high frequency, so differentiator circuit does not work properly at high frequency. Therefore, we have to modify it, have to
মডিফাইড 8। তাহলে চলো এবার আমরা মডিফাই করে দেবো, মডিফাই করে যে সার্কিটটা আসবে ওটার নাম দিয়ে দেবো মডিফাইড ইন্টিগ্রেশন। তোদের এতগুলো অ্যাপ্লিকেশন আমি করাবো না, এমন করে এমন করে এমন করে, এই যে শুরু করছি না জার্নি, টুক 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 করে নিয়ে যাবো কোথায় থেকে কোথায় যাক, তোরা বুঝবিও না এমন করতে করতে কতগুলা অ্যাপ্লিকেশন শিখে গেছিস। কি হঠাৎ করে কি ব্যথা হচ্ছে, আমি আজকে আর বেশিক্ষণ পড়াবো না। আহ, তাদের মডিফাই করাবো, দেখিস না আমার যন্ত্রণা। শুরু লাইট কমায় দিত একটু, ওই সুইচটা অন অফ করবি, আর ওই কোণারটা, হ্যাঁ ওইটা, আর এই দিকের কোণারটা, এটা হ্যাঁ। একটু কালো দেখলে দেখ অনলাইন, হ্যাঁ কোনো ব্যাপার না, এমনি তোদের সার্কিউট, তোদের লেখাগুলা কিউট, পড়াগুলা কিউট, হ্যাঁ। তো এখন একটু লাইট কম করে দিয়ে পড়াই যাবে। আমার আজ সানগ্লাসটাও, দুইটা সানগ্লাসই ইয়ে হয়ে গেছে, ওই সাইডের স্ক্রু গুলো খুলে গেছে, ওগুলো লাগাইতে লাগে আবার ঠিক করে। ওকে, এবার শোন, তোদের যদি গেইন বেড়ে যায় তার মানে কি গেইন কমাইতে লাগবে, গেইন কমানোর মধ্যে কি এই ফিডব্যাক রেজিস্ট্যান্সটাকে কি করে দিচ্ছে, কম করে দে। তো ফিডব্যাক রেজিস্ট্যান্সটাকে কি করে দিবি, কম করে দিবি। কম করার জন্য কি করবি, প্যারালালি এটার কি করবি, রেজিস্ট্যান্স লাগাবি। তো চল এবার কি করে দিচ্ছে, প্যারালালি রেজিস্ট্যান্স দিয়ে দে। ওকে চলো, এটা এটা আর দিয়ে লিখছিলাম না, ফিডব্যাক রেজিস্ট্যান্স, যাই হোক আর দিয়ে লাগ, আর এফ দিয়ে লাগ, কি লিখিস লাগ, ঠিক আছে। তো আর দিয়ে লিখলে কোনো ব্যাপার না, আর এফ দিয়ে লিখলে যেটা দিয়েছে। তাহলে এটার প্যারালালি কি করে দিয়েছে, একটা ক্যাপাসিটর লাগায় দে, ফিডব্যাক ক্যাপাসিটর। তাহলে এই ক্যাপাসিটরের নাম কি হবে, সিএফ, ফিডব্যাক ক্যাপাসিটর, বুঝছিস। তাহলে এটা কি গেল হচ্ছে মডিফাইড ডিফারেন্সিয়েটর সার্কিট। তোদের কিন্তু সেম জিনিস বলতেছি, তোর গেইন কমাইতে গেলে ফিডব্যাককে কি করতে লাগবে, রেজিস্ট্যান্স কমাইতে লাগবে, যাতে আউটপুটের বেশিরভাগ পোর্শনটা ইনপুটে আসতে পারে, এবং ওটা অবভিয়াসলি নেগেটিভ টার্মিনালে আসবে। তাহলে হচ্ছে কত নাম্বার অ্যাপ্লিকেশন, 6 না, মডিফাইড ডিফারেন্সিয়েটর। তাহলে এটা গেল, করে দে। তাহলে এটার ইকুইভ্যালেন্ট সার্কিট কি হবে, ইকুইভ্যালেন্ট সার্কিট, ইকুইভ্যালেন্ট সার্কিট যদি দেখিস তাহলে কি আসতেছে, জেড এফ ইকুয়াল টু আবার দুটেই আসবে, তাহলে কত একটা, এক্সি, এক্সি এফ না, তারপর কত হচ্ছে আর এফ বাই হচ্ছে এক্সি এফ প্লাস আর এফ, হোয়ার এক্সি এফ ইকুয়াল টু কত, 1 বাই জে ওমেগা সি এফ, তাই তো। এবার যে আসে সে যায়, ইউজ করে দে। তাহলে অ্যাট নোট পয়েন্ট এ, নোট পয়েন্ট এতে কি আসবে, যে আসলো I1 আসলো, I2 চলে গেল, ভিতরে কোনো কারেন্ট ঢুকবে না, তাহলে I1 ইকুয়াল টু I2, যে আসলো তাকে পাঠায় দে, V0 মাইনাস, এটা হচ্ছে 0 ভোল্ট, তাহলে এটাও কত হবে, প্রিন্সিপাল কনসেপ্ট অফ কি ভার্চুয়াল গ্রাউন্ডের কনসেপ্ট থেকে এটা কি পাই, এটাও 0 ভোল্ট, তাহলে 0 মাইনাস কত হচ্ছে
এক্সি, এটার কত হচ্ছে রেজিস্ট্যান্স এক্সি, হ্যাঁ মাথায় রাখিস। এই যে এটার এক্সি ইকুয়াল টু কত হচ্ছে 1 বাই জে ওমেগা সি, এটা মাথায় রাখিস, ইকুয়াল টু 0 মাইনাস v0 বাই কত হচ্ছে জেড, তাহলে কত আসলো v0 বাই এক্সি ইকুয়াল টু মাইনাস v0 বাই জেড। এই দুটোই v0 কেন, কি লিখছি, সরি এটা ভিআই, ভিআই, তাহলে কত আসলো v0 বাই ভিআই ইকুয়াল টু হচ্ছে মাইনাস জেড এফ বাই এক্সি, তাহলে v0 বাই ভিআই ইকুয়াল টু মাইনাস জেড এফ মানে হচ্ছে এক্সিএফ আর এফ বাই এক্সিএফ প্লাস আর এফ বাই এক্সি মানে হচ্ছে 1 বাই জে ওমেগা সি। তাহলে এটা জিনিসের মানে দাঁড়াইলো v0 বাই ভিআই ইকুয়াল টু মাইনাস, ওকে, তাহলে এক্সিএফ আর এফ বাই এক্সিএফ প্লাস আর এফ, তাহলে হচ্ছে জে ওমেগা সি। ওকে, তো সবগুলা ভ্যালু পুট করে দিই আমি, তাহলে কত আসলো v0 বাই ভিআই ইকুয়াল টু মাইনাস একটা আর আউট হয়ে গেছে কোথা থেকে, না না এখনো মান বসাই নেই না, ও আর এফ দিয়ে লিখছি, ঠিক আছে কোনো ভুল না। তাহলে কত হচ্ছে, এমন মাথা ব্যথা করতেছে আমি দেখতেইছি না ঠিক করে কোথায় যে কি লিখছি, তাহলে কি হচ্ছে এক্সিএফ ইকুয়াল টু 1 বাই v0 বাই ভিআই ইকুয়াল টু মাইনাস এক্সিএফ মানে ওইখানে আছে না 1 বাই জে ওমেগা, তো এটাকে একটু সিম্পলিফাই করে লিখি, এত করে না লিখি, আর এফ বাই কত করে দিই এটাকে 1 প্লাস আর এফ বাই এক্সি এফ, ওকে, আর হচ্ছে এটা হচ্ছে জে ওমেগা সি, ঠিক আছে। সব ঠিকঠাক লিখছি আমি, লিখছি তো আশা করি, দেখা যাক। ওকে, তাহলে কি আসলো দেখতো, মাইনাস আর এফ বাই 1 প্লাস আর এফ এক্সি এফ মানে কত 1 বাই জে ওমেগা সি এফ ইন্টু জে ওমেগা সি মাইনাস, তাহলে 1 প্লাস জে ওমেগা আর এফ সি এফ, কোথাও গন্ডগোল হয়েছে রে, দেখ একটু, কারণটা জে ওমেগা সি উপরে চলে গেল কি করতে, জে ওমেগা সি, হ্যাঁ এটা কি হলো v0 বাই ভিএ, v0 এর সাথে কি আছে হচ্ছে এক্সি, এটা তো ঠিকই আছে, এটা কত গুলো হচ্ছে
এক্স এক্স এর মান কত হচ্ছে জে ওমেগা সি। ঠিক আছে, কারণটা এটা যদি আমরা আবার হাই ভোল্টেজ পুট করি এখানে, হাই ফ্রিকোয়েন্সি পুট করি, আবার ইয়ে হয়ে যাচ্ছে, ক্যালকুলেশনে কোথাও তো গন্ডগোল হয়েছে। দাঁড়া আমি করি একবার দেখে নেই প্রথম থেকে। হ্যাঁ, আমার মাথার অবস্থা ভালো না, প্রথম থেকে আমি দেখতেছি, খুঁজে পাইতেছি না আমি। এটা করা সারবো আজকে তোদের, এইটা মানে হইতেছে। এবার দেখ, তাহলে কি গেল হচ্ছে ভিআই একবারে গেল, ভি জিরো বাই ভিআই ইকুয়াল টু কত গেল হচ্ছে ভি জিরো বাই ভিআই এক্স সি, এটা গেল। আর এটা গেল হচ্ছে জিরো মাইনাস ভি জিরো বাই জেড এফ। জেড এফ মানে কি জিনিস, এইটা এটা এটা। ঠিক আছে, তাহলে গেল ভি জিরো বাই ভিআই, ভি জিরো বাই ভিআই, তা ভিআই এর সাথে কি আছে হচ্ছে জেড এফ, আর এটার সাথে আছে এক্সি। ভ্যালু পুট করে দে, তাহলে ভি জিরো বাই ভিআই ইকুয়াল টু মাইনাস জেড এফ মানে কত আছে এক্সি আর এফ বাই কত হচ্ছে এক্সি এফ প্লাস কত হচ্ছে আর এফ। ঠিক আছে, আর সাথে সাথে কি আছে হচ্ছে এক্সি আছে। ওকে, ঠিক আছে। তো আমরা কি করি, একটা বুদ্ধি করি, সার্কিটটাকে একটু মডিফাই করে দিই, এটার সঙ্গে একটা রেজিস্ট্যান্স যোগ করে দিই, তাহলে হচ্ছে ঝামেলা খতম হয়ে যাবে। ওকে, সার্কিটটা কি করি, এই ক্যাপাসিটর যখন ভোল্টেজ দিতেছি আমরা কি করি, একটা রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজ দিই। তাহলে মডিফাইড সার্কিটে এটাকে কি করি, একটা রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজটা দিই, তাহলে আর ভিআই। ঠিক আছে, তাহলে আর এই ঝামেলাটা হবে না। তাহলে কি করি, একটা রেজিস্ট্যান্স দিয়া ইনপুট একটা ভোল্টেজ দিয়ে দিই না। তাহলে দেখ, যদি রেজিস্ট্যান্স দিয়ে দিই তাহলে এই দুটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে বলতো, বল এই দুটা কত হবে, কিছু একটা নাম বল। ধরলাম আর বললাম না, আর কিছু অন্য একটা নাম বল না, ধরলাম আর ই বললাম। হ্যাঁ, okay. তাহলে আর ইকুয়াল টু কত হবে বলতো, আর ইকুয়াল টু এই দুটো কিসে আছে সিরিজে, তাহলে আর প্লাস কত হচ্ছে এক্সি, তাই তো, এটা আর এর মান। তাহলে এটা কত হচ্ছে এক্সি ইকুয়াল টু কত হবে, এটা ইনটু কত হচ্ছে আর প্লাস এক্সি। ঠিক আছে, এটুকু ডান, কারণ এক্স এর ভ্যালু এক্সি তো হবে না, এটা তখন চেঞ্জ হয়ে যাবে না, কারণটা এটার তখন কি হচ্ছে, এটা দিয়ে আই ওয়ান কারেন্ট গেছে না, তাহলে এটা কত হচ্ছে আর ই, এটা হচ্ছে আর ই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা তখন কত হবে আর ই, আর এর ভ্যালু কত আর প্লাস এক্সি, আর প্লাস এক্সি। ঠিক আছে, ওকে, তাহলে গেল হচ্ছে ভি জিরো বাই ভিআই ইকুয়াল টু এক্সি দিয়ে ভাগ করে দে মাইনাস আর এফ বাই কত হবে, এটা দিয়ে ভাগ কর, তাহলে কত হচ্ছে ওয়ান প্লাস আর এফ বাই এক্সি, তারপর কত হচ্ছে আর প্লাস এটা এক্সি এফ, তাই তো এক্সি। এবার ভ্যালু পুট করে দে, ওকে একটু সাবধান, ওইখানে দেখ রেজিস্ট্যান্স দেয়নি, তার জন্য প্রবলেমটা চলে আসলো। তো কি আসছে দেখ, ভি জিরো বাই ভিআই ইকুয়াল টু, তাহলে কত আসলো মাইনাস ওয়ান বাই আর এফ বাই, দেখ ওয়ান প্লাস আর এফ বাই এক্সি এফ এর ভ্যালু কত, এটা এক্সি এফ এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই জে ওমেগা সি এফ। ঠিক আছে, প্লাস আর প্লাস এক্সির ভ্যালু কত ওয়ান বাই জে ওমেগা সি। ঠিক আছে, তাহলে এটা কত গেল মাইনাস আর এফ বাই ওয়ান প্লাস জে ওমেগা সি এফ আর এফ, আর এটা গেল হচ্ছে আর প্লাস ওয়ান বাই জে ওমেগা সি। ঠিক আছে, এটা গেল ডান। ওকে, ঠিক আছে, ওকে।
হয়ে গেল। তো আমরা কি করি, এখান থেকে মাইনাস আর এফ বাই, এখান থেকে আর কমন নেই, একটা আর কমন নিলে সুন্দর সাজিয়ে যাবে। তাহলে কত আসবে হচ্ছে 1 প্লাস জে ওমেগা সি এফ আর এফ, এখান থেকে আর কমন নিচ্ছি, তাহলে কত হচ্ছে 1 প্লাস 1 বাই জে ওমেগা সি আর। ঠিক আছে, তাহলে দেখ ভোল্টেজ গেইন, ভোল্টেজ গেইন এ ভি ইকুয়াল টু কত হবে, মট ভি জিরো বাই ভিআই। এটা মট করে দে, মট করলে কি পাবে, আর এফ বাই আর 1 বাই, এটা হচ্ছে স্কোয়ার, তাই তো। তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার সি এফ স্কোয়ার আর এফ স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 বাই ওমেগা স্কোয়ার সি স্কোয়ার আর স্কোয়ার। ঠিক আছে, এবার তোরা ভালো করে দেখ, এবার যদি আমি ওমেগার জায়গায়, ভালো করে শুনতো, ওমেগার জায়গায় কি করে দেই, আমি হাই ভ্যালু পুট করে দেই। আমরা এটা মডিফাই কিসের জন্য করলাম, হাই ফ্রিকোয়েন্সিতে কি করতে পারছে না, এ হচ্ছে কাজ করতে পারছে না, তাই তো। এবার হাই ফ্রিকোয়েন্সি যদি বসায় দেই, অর্থাৎ ওমেগার জায়গায় যদি ইনফাইনাইট বসায় দেই, তাহলে কি হচ্ছে দেখ, এটা টার্ম কত হচ্ছে, জিরো হচ্ছে, আর এটাও নিচে আসে না, তার মানে এটার কি হচ্ছে, এই ভির মান কমে গেছে, অর্থাৎ কি হচ্ছে, গেইন কমলো। ওকে, গেইন আর ইনফিনিট হচ্ছে না, যেহেতু গেইন ইনফাইনাইট হচ্ছে না, তার জন্য অবভিয়াসলি কি হবে না, হচ্ছে এটার আর আনস্টেবল হবে না। তার জন্য এট হাই ফ্রিকোয়েন্সিতেও কি করতেছে, আমাদের মডিফাইড ডিফারেন্সিয়েটর সার্কিটটা কাজ করতেছে। ওকে, তো এইখানে আমাদের একটু ইয়া হয়ে গেছিল, দেখে নি সেটা। তো একটা রেজিস্ট্যান্স যদি দেই, রেজিস্ট্যান্স দিলেই প্রপারলি এটা কি করতেছে, কাজ করতেছে। ওকে, তাহলে লিখে নে। সো আমার আর নিচে লেখার ক্ষমতা নাই, তোরা লিখে নে। সো ইট প্রপারলি ওয়ার্ক অ্যাজ এ ডিফারেন্সিয়েটর সার্কিট ফ্রম জিরো থেকে ইনফাইনাইট রেঞ্জ বা অল রেঞ্জেস। ওকে, ঠিক আছে। তো এটা গেল, আজকে আর আমি করাচ্ছি না, ওকে, একদম অসহ্য লাগতেছে। তো আমি কি করব, নেক্সট দিন এগুলা রিলেটেড অনেকগুলো প্রবলেম সলভ করব। ওকে, যে কটা সার্কিট করাইলাম, ডিফারেন্সিয়েটর, ইন্টিগ্রেটর, অ্যাডার, সাবস্ট্রাক্টর, ওকে, ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার, এগুলা রিলেটেড সাহায্যে আমি প্রবলেম সলভ করাবো। তারপরে এদের আরো অনেকগুলো অ্যাপ্লিকেশনস আছে, আমি তোদের এতটুকু বলি, ওপামের অ্যাপ্লিকেশন এমন করে শিখতে শিখতে দেখবি চ্যাপ্টার শেষ, আর 2-3টে লেকচার হবে, ওপাম শেষ। এমনকি তোরা বুঝবিও না কবে যে কি হয়ে গেল, হচ্ছে ওপাম শেষ হয়ে যাবে, এত সহজ করে আমরা ইজিলি এইখান থেকে পড়াশোনা করতে পারি। ওকে, তো আমরা ইজিলি সহজ করে কি করব, পড়াশোনা করে দেবো। এমনকি একটা আসবে, ওটাকে মডিফাই করব, কিন্তু ওই মডিফাই করার সময় কি করবি, ছোট ছোট জিনিসগুলো বুঝবি। আর তোদের ওই যে প্রথমে যে বেসিক লেকচার গুলো দেখতে বলছি, সেই বেসিক লেকচার গুলো অবশ্যই দেখিস। ঠিক আছে, চল তাহলে আজ এতটুকুই, টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হবে নেক্সট লেকচারে। লাস্টে একটু ইয়ে হয়ে গেছিল, যাই হোক, অ্যাপাজেট এখন ঠিকঠাক আছে, সব দেখে নিস। হ্যাঁ, চল তাহলে টাটা, আজকে এতটুকুই। ও আর একটা জিনিস এই সার্কিটের ক্ষেত্রে আমি বলে দিই, যেটা খুব ইম্পর্টেন্ট, তোদের পরীক্ষায় যেটা গন্ডগোল হবে, আর আগে না সি আগে, ওইটা হিসাবে দেখ, একই ধরনের সবকিছু একা থাকবে কোশ্চেনে। এবার আর আর সি চেঞ্জ করে দিলে, একবার ইন্টিগ্রেটর, একবার কি হবে, ডিফারেন্সিয়েটর। ওকে, তোদের একটা ফর্মুলা বলি, এটা মাথায় রাখবি, রিল। হ্যাঁ, রিল যদি মাথায় রাখিস, আমি পরবর্তীতে আরো শেখাবো ডিটেলসে, আজকে খালি এইটুক বলে রাখি, রিল। হ্যাঁ না, তাহলে যদি আর সামনে থাকে, হ্যাঁ না, ওটা অবভিয়াসলি কি হবে, আর আই এল, রিল। না, তাহলে এটার ক্ষেত্রে যেমন দেখলি, রিল যদি সামনে থাকে, আর যদি সামনে থাকে, ওটা কি হিসেবে কাজ করবে, ইন্ডিকেটর হিসেবে কাজ করবে। এখানে দেখিস না, এটা তো মডিফাই, না, মডিফাই ছাড়া এটা ছিল না। তাহলে সি যদি সামনে থাকে, তাহলে কি হবে, ডিফারেন্সিয়েটর, ওটা ভুলে যা। রিল এখনকার দিনে রিল দেখতেছিস তো, আর ই ডবল এল দেখতেছিস, ডবল ই এল দেখতেছিস, বাট মনে রাখবি রিল। হ্যাঁ না, রিল মানে কি, যদি কি থাকবে, রেজিস্ট্যান্স সামনে থাকে, সামনে লিখছি না, রেজিস্ট্যান্স সামনে থাকে, তাহলে কি হবে, ইন্ডিকেটর। ওকে, তাহলে আর আই এল, এল কিসের জন্য, পরবর্তী পড়বো, ইন্ডাক্টর, ইন্ডাক্টরেরও সার্কিট পড়বো তো আমরা। ঠিক আছে, ওগুলা দিয়ে যখন আমরা কি করবো, হচ্ছে বলতো, ক্লিপার ক্ল্যাম্পিং পড়বো, ওগুলা বহুত কাজে লাগবে, তো মাথায় রাখিস। শোন, যদি আর সামনে থাকে, না, এটা মানে বস, আর যদি সামনে থাকে, ওই সার্কিটটা কি হিসেবে কাজ করবে, হয় ইন্ডিকেটর, না হয় লো পাস ফিল্টার। ওকে, তো আর সামনে থাকলে দুইটাই বুদ্ধি আছে, একটা হচ্ছে হয় তোর কি হবে, ইন্ডিকেটর, না হয় লো পাস ফিল্টার। আর যদি সি সামনে থাকে, তাহলে হয় তোর কি হবে, ডিফারেন্সিয়েটর, না হয় হবে হাই পাস ফিল্টার। ঠিক আছে, তো
তো তোরা মনে রাখার জন্য শুধুমাত্র কি করবি হচ্ছে রিল মনে রাখবি। অর্থাৎ আর যদি সামনে থেকে কোনো সার্কিটের ওই সার্কিটটা দুটোই কাজ করতে পারে, হয় ইন্ডিকেটর হিসেবে কাজ করবে বা লো পাস ফিল্টার হিসেবে কাজ করবে। এখনো তো লো পাস পড়িস নাই, তার জন্য বুঝতেছিস না দুটোর মধ্যে ডিফারেন্স, পরে বুঝবি। ওকে, এখন খালি এইটুকু বস যে আর যদি সামনে থাকে ইন্ডিকেটর হিসেবে কাজ করবে, তাহলে ইন্ডিকেটর মাথায় আসলেই তোরা শিখ করে আর দিয়ে স্টার্ট করবি। হ্যাঁ, ওকে। আর যদি একটা মনে থাকে ডিফারেন্সিয়েটর, তা তোর উল্টা আসবে, তাহলে সি দিয়ে স্টার্ট করবি। ওকে, চল তাহলে এইটুকু। হ্যাঁ, বাই বাই।